হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্রাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে যে চ্যাপ্টারটা আমরা স্টার্ট করছি সেটার নাম হচ্ছে রিপ্রোডাকশান। রিপ্রোডাকশানের বাংলা হচ্ছে জনন। আজকে ক্লাস নাম্বার 25 পার্ট 1। এর আগে যদি সম্পূর্ণ ক্লাসগুলো কেউ করে না থাকো, আমাদের প্লেলিস্ট বানানো আছে, পরপর তোমরা সমস্ত ক্লাস করতে পারবে এবং পরপর ক্লাসগুলো করলে তোমাদের অনেক বেশি বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো চলো আজকে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার আমরা শুরু করছি, রিপ্রোডাকশান বা জনন। চলো শুরু করা যাক। দেখো, জনন চ্যাপ্টারটা আমরা পড়ছি, এর মানে এটাই নয় জনন মানে আমরা জানি যে যৌন জনন সম্পর্কে পড়বো, অযৌন জনন সম্পর্কে পড়বো, ডাইরেক্ট চলে যাব ফ্র্যাগমেন্টেশন, খণ্ডীভবন, এইসব চলে যাবো। অ্যাকচুয়ালি তা নয়। এখন না নতুন, দেখো এখন যে নতুন প্যাটার্নে কোশ্চেন আসছে না, ওরা আরও অনেক অ্যাডভান্স। বিশেষ করে গ্রুপ ডি যদি কোশ্চেন দেখো সায়েন্সে 2025-26 অনেক বেশি অ্যাডভান্স। তার আগে থেকে এমন এমন কোশ্চেন দিয়েছে না, তোমাদের যদি ফট করে এখানে কোশ্চেন দেয় যে রিপ্রোডাকশন জনন কি আমাদের একটা লাইভ প্রসেসের মধ্যে পড়ে, তোমরা ঘাবড়ে যাবে। কিছু কিছু কোশ্চেন তো আমাদের একদম বেস থেকে পড়তে হবে, একদম বেসিক থেকে পড়তে হবে। ঠিক আছে, দেখো প্রথম কথা হচ্ছে যে রিপ্রোডাকশন জনন এই জিনিসটা কি, যদি সহজ সরল কথায় বলা হয় কি, রিপ্রোডাকশন জনন যদি সহজ কথায় বলতে হয় সেটা হচ্ছে বাচ্চার জন্ম দেওয়া। যদি সোজা কথায় বলতে হয় নতুন প্রজন্মের সৃষ্টি করা, নতুন বাচ্চার জন্ম দেওয়া। এবার প্রশ্ন হচ্ছে যে আমরা প্রজনন করব কেন, আমরা জনন করব কেন, এর কারণ কি? দেখো, এর কারণ হিসাবে বেশ কিছু কারণ আছে। প্রথম কথা হচ্ছে প্রজনন প্রজনন একটি সাধারণ জৈবিক প্রক্রিয়া নয়, এটি পৃথিবীর বুকে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখার মূল ভিত্তি। কেউ যদি ভেবে থাকে যে না আমাদের জনন করা দরকার তাই করছি, এরকম ব্যাপার নয়। আমাদের জননের পিছনে শুধুমাত্র মানুষের কথা তোমরা ভাববে না, এখানে শুধু আমি মানুষের জনন বলছি না, এই পৃথিবীতে যত প্রাণী আছে প্রত্যেকের রিপ্রোডাকশন করার পিছনে একটা কিছু বিশেষ কারণ আছে। প্রথম কারণ হচ্ছে প্রজাতির ধারাবাহিকতা বজায় রাখা। প্রজাতির ধারা, তুমি একটা জিনিস ভাবো, তুমি আজকে বেঁচে আছো বা যে কোনো প্রাণী আজকে বেঁচে আছে, এটা কি সারা জীবন বেঁচে থাকবে? সারা জীবন বেঁচে থাকবে না। জীব হচ্ছে নশ্বর, একদিন কি মারা যাবে। আজকে আমি বেঁচে আছি, আস্তে আস্তে 50, 60, 70, 80, একসময় কি পৃথিবী থেকে এতদিন তো মানে টিকবো না, এখন যা পরিবেশের যা অবস্থা। যাই হোক, তো একটা দিন কি হবে, মানুষকে চলে যেতে হবে। এবার ধরো আজকে সাপোজ বলছি পৃথিবীর জনসংখ্যা সাপোজ বলছি 10 জন আছে। ভাবো পৃথিবীতে কতজন বেঁচে আছে, 10 জন বেঁচে আছে, কথা বলছি। যদি নতুন করে রিপ্রোডাকশন না হয়, এই 10 জন তো একদিন মারা যাবে, তাহলে পৃথিবীতে কি হবে, শূন্য হয়ে যাবে। সেই জন্য আমাদের প্রজাতির ধারাবাহিকতা বজায় রাখার জন্য আমাদের জনন বিশেষভাবে প্রয়োজন। সেকেন্ড কারণ দেখো, বাস্তু সংস্থানের ভারসাম্য রক্ষা। আমরা এই কথাটাকে ভাবি না যে ইকোলজিক্যাল ব্যালেন্সের একটা ব্যাপার আছে পৃথিবীর বাস্তু সংস্থানে। প্রত্যেকটা জীবের যদি কুকুর, বেড়াল, ছাগল, গরু, মানুষ, প্রত্যেকটা জীবের একটা নির্দিষ্ট ভূমিকা আছে। ঠিক আছে, তো জননের মাধ্যমে কি হয়, জীবের সংখ্যা বৃদ্ধি পায়। তার মাধ্যমে কি হয়, আমাদের যে খাদ্য শৃঙ্খল আছে, আমাদের পরিবেশের যে ভারসাম্য আছে, সেইটা বজায় থাকে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে প্রকরণ বা নতুন বৈশিষ্ট্যের উদ্ভব। তোমাদের এই ভেরিয়েশন সম্পর্কে না একটু জানতে হবে, কারণ ভেরিয়েশন সম্পর্কে না মানে ইদানিং খুব কোশ্চেন দিচ্ছে। আমি ভেরিয়েশন সম্পর্কে আলোচনা করছি, এই পয়েন্টটা আমি বাকি রাখছি, একটু ডিটেলস আলোচনা করছি। আর 4 হচ্ছে বিবর্তন। ইভলিউশন এখনো পর্যন্ত তোমাদের পড়ায়নি, তোমরা এটুকু জেনে রাখো যে ইভলিউশন আমাদের প্রজননের একটা বিশেষ অংশ। ইভলিউশন জিনিসটা হচ্ছে কি বলতো, এটা একদিনের দুদিনের ব্যাপার নয়। আমাদের দীর্ঘদিন ধরে প্রজননের মাধ্যমে প্রজান্তরভাবে মানে জন্মান্তরভাবে যে ক্ষুদ্র 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 পরিবর্তনগুলো হয়, যে প্রকরণগুলো, ভেরিয়েশনগুলো জমা হয়, তা একটা দীর্ঘকাল ধরে বিবর্তনের ভূমিকা রাখে। ঠিক আছে, মানে সাপোজ ধরো ইভলিউশন জিনিসটা এরকম, ধরো আজকে যদি মনে হয়, দেখবে আমাদের আমাদের শরীরের মধ্যে অ্যাপেন্ডিক্স আছে না, অ্যাপেন্ডিক্সের যে ভূমিকা আছে, অ্যাকচুয়ালি কী হতো, এক সময় আমরা জঙ্গলে থাকতাম, জঙ্গলের গাছের পাতা খেতাম, তার ফলে গাছের পাতার মধ্যে কী থাকে, সেলুলোজ থাকে। এবার সেলুলোজ ডাইজেশন করার জন্য আমাদের শরীরে একটা অঙ্গ ছিল। কিন্তু এখন যেহেতু আমরা মানুষ হয়ে গেছি, বাঁদর থেকে আস্তে আস্তে মানুষ রূপে চলে এসেছি, যদি আমাদের চরিত্রটা এখন ওরকমই আছে, যাই হোক, তো মানুষ রূপে চলে এসেছি, তো আমাদের এখন কি সেলুলোজ আমাদের দেহ পাচিত করতে পারে না। তার জন্য দেখবে ধীরে 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 অ্যাপেন্ডিক্স আমাদের কী হয়ে গেছে, ভেস্টিজিয়াল অর্গান হয়ে গেছে, একটা লুপ্ত প্রায়, মানে ধীরে 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 শরীর থেকে আস্তে আস্তে হয়তো আজ থেকে 2 লক্ষ বছর 4 লক্ষ বছর আগে হয়তো এই অঙ্গটাই থাকবে না আমাদের শরীরে। তো এটা কী হয়ে গেল, এটা বিবর্তনের ফলে হলো। তো ইভলিউশন জিনিসটা নিয়ে ডিটেলসে যাওয়ার দরকার নেই, এটুকু জেনে রাখো রিপ্রোডাকশন ইভলিউশন একটা বিশেষ ভূমিকা রাখে। এবার তোমাদের যদি প্রশ্ন করা হয় যে এই রিপ্রোডাকশন আমাদের কি একটা লাইফ প্রসেস, মানে আমি বলতে চাইছি যে এটা না হলে কি আমরা জীবনে বাঁচবো না? হ্যাঁ, একবার ভেবে দেখো, আমাদের যদি শরীরের মধ্যে যদি আমরা নিউট্রিশন না নিই,
মানে আমরা যদি খাবার দাবার না খাই আমরা বাঁচবো না স্যার, বাঁচবো না। তার মানে নিউট্রিশন একটা লাইফ প্রসেস বলতে পারবো। আমাদের শরীরে যদি আমরা রেসপিরেটরি সিস্টেমের পুরো কাজ বন্ধ করে দিই আমরা বাঁচতে পারবো? আরে রেসপিরেশন আমাদের শরীরে কি একটা লাইফ প্রসেস, এটা না হলে বাঁচতে পারবো না। আমরা যদি বলি আমাদের শরীরে যে সার্কুলেটরি সিস্টেম চলছে, আমাদের যে রক্ত সংবহনতন্ত্রের কাজ চলছে আমরা বন্ধ করে দেবো, আমরা বাঁচতে পারবো না স্যার, পারবো না। এটা কি আমাদের লাইফ প্রসেস। কিন্তু যদি বলি রিপ্রোডাকশন, আরে এখনকার দিনে তো ট্রেন্ড হয়ে গেছে না যে ভাই সিঙ্গেল থাকবো, সিঙ্গেল থাকবো, বিয়ে করবো না, বাচ্চা পয়দা করবো না, কিছু করবো না। আমি কেন ফালতু অন্য একটা হেডেক নিতে যাব? আজকে যদি একটা বাচ্চা জন্ম হয়, মোটামুটি তার মানে 20টা বছর, 15টা বছর, 20টা বছর তাকে লাগাতার তার পিছনে পরিশ্রম করতে হয়, তার জন্য পরিশ্রম করতে হয় অনেক, এবং তারপরও গ্যারেন্টি নেই যে সেই যে বাচ্চা, যে সন্তান থাকবে সে আদৌ বাবা মাকে দেখবে কিনা। তো এত ঝঞ্ঝটের মধ্যে যেতেই চাইছে না এখনকার দিনের মানুষ। সে চাইছে আমি এত কষ্ট করে পড়াশোনা করছি, এত কষ্ট করে চাকরি পাচ্ছি, বিন্দাস আমি আমার মতন করে লাইফ কাটাবো, আমি আমার মতো করে লাইভ লিড করবো, আমি এসব ঝামেলা চাই না। তো বলো, সে তো রিপ্রোডাকশন করবে না, তো রিপ্রোডাকশন না করার জন্য তার কি জীবন চলে যাবে? সে কি মারা যাবে? না, একদমই নয়। তো রিপ্রোডাকশন আমাদের কোনো লাইফ প্রসেস নয়, মনে থাকবে। চলো, যদি বলে রিপ্রোডাকশন তাহলে কি প্রসেস? রিপ্রোডাকশন হচ্ছে একটা বায়োলজিক্যাল প্রসেস, একটা বায়োলজিক্যাল প্রসেস যার মাধ্যমে আমাদের মানে সন্তান আসে, মানে আমরা যেটাকে বলি অফস্প্রিং বলি না, অফস্প্রিং, এই অফস্প্রিং কথাটি ইউজ করা হয়। ঠিক আছে, এবার কিছু গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের নেক্সট স্লাইডে বলছি, একটু মন দিয়ে শুনবে। দেখো, যখন একটা বাচ্চা জন্ম নেয় কি হয় না, এক থাকে ফাদার, এক থাকে মাদার। এই ফাদার অ্যান্ড মাদারের কাছ থেকেই একটা বাচ্চা জন্ম নেয়, একটা অফস্প্রিং আসে, ঠিক আছে, একটা বেবি আসে। এবার আগেকার দিনে কি হতো, কেউ যদি বলতো যে একই তোর বাবা, প্রমাণ করে দেখা, একই তোর মা, প্রমাণ করে দেখা। আগেকার দিনে ব্যাপারটা অন্যরকম ছিল, অন্য অনেক কিছু প্রসেস ছিল। কিন্তু এখন আমরা জানি যে আমরা ডিএনএ টেস্টের মাধ্যমে এটা প্রমাণ করতে পারবো। কারণ কি, এই ফাদারের কিছু ডিএনএ এই বেবির মধ্যে থাকে, মাদারের কিছু ডিএনএ এই বেবির মধ্যে থাকে। তাই আমরা যদি এই বাচ্চাটা ডিএনএ টেস্ট করি আমরা ফাদার মাদার নির্ধারণ করতে পারবো। অ্যাকচুয়ালি কি হয় যে আমাদের যে ডিএনএ থাকে না, নিউক্লিয়াসের মধ্যে যে ডিএনএ থাকে, অ্যাকচুয়ালি তার কি হয় না, প্রতিলিপিকরণ হয়, কপি হয়। আমি তোমাদের বলেছি না যে ধরো তোমার কাছে একটা গুরুত্বপূর্ণ নোট আছে, গুরুত্বপূর্ণ নোট। এবার তোমার ফ্রেন্ড চাইলো যে ভাই আমাকে নোটটা দে, এই নোটটা কিন্তু খুব ভালো এক্সাম গ্র্যাভিটির নোট, আমি এটা জেরক্স করে পড়বো। তো তুমি কি, না নোটটা দিয়ে আমি পড়বো এটা, তো তুমি কি করবে? এই গুরুত্বপূর্ণ নোটটা কি তুমি দিয়ে দেবে, নাকি তাকে বলবে না ঠিক আছে আমিও তো পড়বো, তো তুই কি কর না, জেরক্স করে নে, কপি করে নে, একটা জেরক্স কপি করে নে, তুইও পড়বি আমিও পড়বো। ঠিক সেই রকমই এর কি হয়, ফাদারের কাছ থেকে ফাদারের কিছু চারিত্রিক বৈশিষ্ট্য, কিছু ডিএনএ কপি হয়। কপি মানে ডিএনএ আসে মানে কি পুরো ডিএনএটাই চলে আসে কি, এরকম কিছু হয় না। কিছু জিনিস কপি হয়ে আসে এবং মাদার থেকে কিছু জিনিস কপি হচ্ছে। আমি এত ডিটেলসে যাচ্ছি না, যখন হেরিডিটি পড়বো এগুলো ডিটেলস আরও বলবো। এখন মোটামুটি এটুকু জেনে রাখো যে ডিএনএর কী হয়, প্রতিলিপিকরণ হয়, কপি হয়। ঠিক আছে স্যার, নো ইস্যু। এবার এই ডিএনএটার পুরোপুরি জিনিসটা যদি চলে আসতো, পুরোপুরি যদি চলে আসতো, তাহলে কিন্তু একটা বিপদ ঘটে যেত। কি বিপদ ঘটে যেত? তাহলে আমাদের মধ্যে ভেরিয়েশন জিনিসটা আসতো না, প্রকরণ, যেটা আগের স্লাইডে বললাম, ভেরিয়েশন, প্রকরণ জিনিসটা আসতো না। কি হয় ব্যাপারটা, যদি আমাদের মধ্যে প্রকরণ না আসে, তোমরা বলো তো কী ক্ষতি হবে? দেখো, ধরো এটা হচ্ছে আমার দাদু, ধরো এটা আমার দাদু, যে পড়ছো এখন এই মুহূর্তে সে ভাবো তার দাদু। ধরো দাদুর হুবহু তার বাবা তৈরি হয়েছে, হুবহু তার বাবা তৈরি হয়েছে, এবং বাবার হুবহু আমি তৈরি হয়েছি। এবার আমার দাদুর সময় যে সিস্টেম ছিল, দাদুর সময়ে যে খাবার দাবার ছিল, দাদুর সময়ে যে পিওর সমস্ত কিছুর মধ্যে কোনো ভেজাল ছিল না, শুদ্ধ খাবার ছিল, তখন কি ছিল, তাদের বডি ফিট ছিল, তাদের বডি ফিট ছিল। এবার দাদুর ইমিউনিটি সিস্টেম কীরকম না, শুদ্ধ খাবার খেয়ে খেয়ে, বিশুদ্ধ খাবার খেয়ে খেয়ে সে ঠিকঠাক আছে, ফিট আছে। কিন্তু যখনই আমার বাবার জেনারেশনে এলো, বাবার জেনারেশনে কি একটু ভেজাল মেশানো শুরু হলো, খাবারের মধ্যে ভেজাল শুরু হলো। কিন্তু বাবা যদি হুবহু দাদুর মতন থাকতো, তাহলে কি সেই তার বডি কি সেই জিনিসগুলোকে ডাইজেস্ট করতে পারতো? আরে পারতো ডাইজেস্ট করতে? পারতো না, পারতো না। বাবার এখানে কি লাইফ মানে এই মানে সারভাইভ করা মুশকিল হয়ে যেত, সারভাইভ করা মুশকিল হয়ে যেত। এবার ধরো বাবার থেকে যখন আমি আমার জেনারেশনে আসছি, ভালো করে বুঝবে, যখন আমি আমার জেনারেশনে আসছি, তখন কি খাবারের মধ্যে এখন তুমি যত ভালোই খাবার খাও না কেন, প্রত্যেকটা খাবারের মধ্যে কি আছে না, ভেজাল আছে, প্রত্যেকটা খাবার মধ্যে ইম্পিউরিটিস আছে। তো আমি যদি মনে করি আমি আমার দাদুর মতন
এবার এবার আমাদের ইমিউনিটি সিস্টেম অনেক বেশি স্ট্রং মনে করি, কেন? কারণ আমাদের শরীরের মধ্যে এখন অনেক ভাইরাস যায়, অনেক ব্যাকটেরিয়া যায়, অনেক আমরা ভেজাল খাবার খাই, তারপরও আমরা সার্ভাইভ করছি। কিন্তু এই সমস্ত ভেজাল খাবার যদি আমি আমার দাদুকে খাইয়ে দিতাম, আমার দাদু কিন্তু বাঁচতে পারতো না, সার্ভাইভ করতে পারতো না। তার কারণ কি? আমার দাদু তো সমস্ত কিছু ভালো খাবার খেয়ে প্রস্তুত। আরে ভাবো না, একটা অনেক বড়লোক বাড়ির ছেলে আছে, সে পুরো হাইজেনিকভাবে থাকে, নোংরার মধ্যে থাকে না, সুন্দরভাবে থাকে, একদম কোমল আতুতুতুভাবে থাকে, একদম বেডের মধ্যে সুন্দরভাবে থাকে। আর একটা বাচ্চা আছে যে কিনা ধরো বস্তিতে বড় হয়েছে, একদম নোংরার মধ্যে খেলে খেলে বড় হয়েছে, ঠিক আছে, সে যা পায় মাটি থেকে তুলে খাবার খেয়ে নেয়। তো এর ইমিউনিটি সিস্টেম তো অনেক বেশি স্ট্রং। কিন্তু এই বাচ্চাটা, এই যে মানে রিচ ফ্যামিলির যে বাচ্চাটা, সে যদি এখানে এসে মনে করে সার্ভাইভ করতে পারবে? পারবে না। ঠিক সেই রকমই এক্ষেত্রেও আরেকটা জিনিস ভেবে দেখো, আমার দাদুর সময় তো ধরো টেম্পারেচার যে ছিল, টেম্পারেচার কোনোদিন এত হাই ছিল না। এখন গ্রীষ্মকালে দেখেছো এমন এমন মানে এত হাই টেম্পারেচার পড়ে, মনে হয় যেন আমরা সূর্যের কাছাকাছি চলে এসেছি। কিন্তু তুমি যদি দেখো, আজ থেকে 100 বছর আগে সেই টেম্পারেচার ছিল না, আজ থেকে 80-90 বছর আগে সেই টেম্পারেচার ছিল না। কিন্তু আমি আমি যদি পুরোপুরি আমার বডি সিস্টেম যদি আমার দাদুর মতন হতো, তাহলে আমি কি এই টেম্পারেচার বেঁচে থাকতে পারতাম? তাহলে আমাদের ভেরিয়েশনের প্রয়োজন আছে না নেই? এটা বলো আমাকে, ভেরিয়েশনের প্রয়োজন আছে না নেই? এবং এই ভেরিয়েশনের জন্য এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কি হয়, আলাদা আলাদা মতন হয়, আলাদা আলাদা ধরনের হয়, ঠিক আছে। তার মধ্যে একটা নিজস্বতা ব্যাপার থাকে, ঠিক আছে। তার মানে আমরা প্রকরণ মানে কি বলতে পারি, যে কিছুটা ডিফারেন্স থাকবে তার বাবার থেকে, বা তার বাবার থেকে কিছুটা, মানে হুবহু সেম টু সেম হবে না, কিছু ডিফারেন্স তার মধ্যে থাকবে। না হলে কি হতো, তার জন্য একটা কথা বলা আছে যে প্রকরণ ছাড়া জীবজগৎ কি হয়ে যেত, স্থবির হয়ে যেত, জড় পদার্থ হয়ে যেত। প্রাকৃতিক নির্বাচনের মূল ভিত্তি বা ন্যাচারাল সিলেকশনের মূল ভিত্তি, বা এখানে সার্ভাইভ করার যোগ্যতমকে টিকে থাকার মূল ভিত্তি হচ্ছে আমাদের প্রকরণ। তাহলে ভেরিয়েশন বা প্রকরণ জিনিসটা বোঝা গেছে। চলো তাহলে আমরা দেখে নেব প্রকরণ কি। দেখো এখানে আমি এই জিনিসগুলি তোমাদেরকে আলোচনা করলাম যে জনন প্রক্রিয়ায় প্রকরণ ভেরিয়েশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রকরণ বলতে মূলত একই প্রজাতির অন্তর্ভুক্ত বিভিন্ন সদস্যদের মধ্যে, মানে এটা ভেবো না বা যে আলাদা আলাদা প্রজাতি, না, একই প্রজাতি কিছু না কিছু ডিফারেন্স থাকবে। আরে তুমি জানো না যে ডগ থাকে না, ডগের যে বাচ্চা থাকে, ডগের আরও বাচ্চা আছে, কিন্তু এর যে মা একে চিনে ফেলবে, এর যে মা একে চিনে ফেলবে। কখনো আমরা বাইরে থেকে দেখে ভাবি এই ডগ আর এই বাচ্চাটা, এই পাপ্পি আর এই পাপ্পির মধ্যে কি পার্থক্য আছে, কিন্তু তার মা কী করে চিনে ফেলে? নিশ্চয়ই কিছু পার্থক্য আছে। তো এই ভেরিয়েশন থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চারিত্রিক পার্থক্য দেখা যায়, তাকে বোঝায়। প্রজননের সময় অপত্য জীবের মধ্যে কিছু নতুন বৈশিষ্ট্যের আবির্ভাব ঘটবে, যা তাদের পিতা মাতা বা অন্যান্য সদস্যদের থেকে আলাদা হবে। তাই এই সূক্ষ্ম বড় পরিবর্তনগুলোকে প্রকরণ বলা হয়। বোঝা গেছে? প্রকরণ ছাড়া জীবজগৎ স্থবির হয়ে যেত। এটি প্রাকৃতিক নির্বাচন, ন্যাচারাল সিলেকশনের মূল ভিত্তি, যা যোগ্যতমকে টিকে থাকতে সাহায্য করে। ঠিক আছে, চলো নেক্সট দেখো। এবার আমরা জানবো যে জনন কত প্রকার। দেখো মেনলি দু প্রকার জনন হয়, একটা হচ্ছে অযৌন জনন, আর একটা হচ্ছে যৌন জনন। অযৌন জনন কি না, এখানে কি হবে না, যে জনন প্রক্রিয়ায় দুটো ভিন্ন ধর্মী জননকোষ বা গ্যামেটের মিলন, সরি আমি তো যৌন জননে চলে যাচ্ছি। অযৌন জনন হচ্ছে এখানে কোনো রকম কোনো গ্যামেটই উৎপন্ন হবে না, কোনো গ্যামেট উৎপন্ন হবে না, এবং সিঙ্গেল, এখানে ফাদার মাদারের কোনো ব্যাপার নেই, সিঙ্গেল একজনের মাধ্যমেই পসিবল, সিঙ্গেল দরকার, কোনো ফাদার মাদার লাগে না, কোনো গ্যামেট লাগে না, কোনো জননকোষ কিছু লাগে না। আর যৌন জননের ক্ষেত্রে কি না, এই প্রক্রিয়াতে দুটো ভিন্ন ধর্মের জননকোষ থাকবে, তাদের গ্যামেট থাকবে আলাদা, পুং গ্যামেট স্ত্রী গ্যামেট আলাদা আলাদা থাকবে, তাদের মিলনের ফলে যে অপত্য জীব সৃষ্টি হয় তাকে যৌন জনন বলে। ঠিক আছে, দেখো জনন প্রধানত দু প্রকার। অযৌন জনন হচ্ছে যে জনন প্রক্রিয়া গ্যামেট উৎপাদন ছাড়া একটি মাত্র জনিত জীব থেকে অপত্য জীব সৃষ্টি হয় তাকে অযৌন জনন বলবো। আর যৌন জনন কি না, দুটি ভিন্ন ধর্মী জনন কোষ পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেটের মিলনের ফলে অপত্য জীব সৃষ্টি হয় তাকে যৌন জনন বলবো। ঠিক আছে স্যার, এদের মধ্যে ডিফারেন্স কি আছে দেখো নেক্সট স্লাইডে। দেখো অযৌন জনন আর যৌন জননের মধ্যে পার্থক্য কী। প্রথমে কথা বলছে জনিত জীবের সংখ্যা। দেখো অযৌন জননের ক্ষেত্রে একজনই যথেষ্ট, আরে সিঙ্গেল একজনকে লাগে, দুজনকে লাগে না। যৌন জননের ক্ষেত্রে দুজন পিতামাতা প্রয়োজন। এবার একটা কথা বলো, যেখানে একজন যথেষ্ট, যেখানে একজনই মাত্র যথেষ্ট, সেখানে সংখ্যা বেশি হবে না যেখানে দুজন লাগে পিতামাতা, সেখানে যে জনিত জীব হবে তাদের যে বাচ্চা হবে তার সংখ্যা বেশি হবে? একবার ভেবে দেখো, এই হচ্ছে সরি দেখো যেটা বলছিলাম দেখো, এই হচ্ছে পিতা, এই হচ্ছে মাতা,
ঠিক আছে, মেল ফিমেল। এবার এতে দুজনকে প্রয়োজন না, তো অবভিয়াসলি এর ধরো এক যৌন জননের ব্যাপার আছে, একে ফোন করবে যে হ্যাঁ ঠিক আছে ফাঁকা আছে কিনা, সময় করবে, টাইম করবে, একার দ্বারা নয় না, তুমি ধরো একা কোনো কিছু কাজ কমপ্লিট করবে, তো তোমার কাউকে উপর ডিপেন্ডেন্ট হতে হবে না। তো এখানে কি নির্দিষ্ট পিতা মাতা দুজনকে প্রয়োজন সঠিক সময়ে। এবার নিজেদের মধ্যে কি বলবো কনভারসেশন হবে, তাদের মধ্যে একটা প্রসেস থাকবে, প্রক্রিয়া থাকবে, থাকবে, অনেক কিছু থাকবে, তার ফলে এদের দুজনের পক্ষে যৌন জননটা পসিবল হচ্ছে। কিন্তু যে একা একজন যেখানে যথেষ্ট, সেখানে কি যখন ইচ্ছা করো না, কোনো সমস্যা নেই। তার ফলে কি হবে, এদের সংখ্যাটা বেশি হবে। দেখো এদের কি অত্যন্ত দ্রুত গতিতে বংশ বিস্তার ঘটে, আর পিতা মাতা দুজনের প্রয়োজন, সেই জন্য তুলনামূলক ধীর প্রক্রিয়াতে হয়, এটা ধীর প্রক্রিয়া হয়। ঠিক আছে, এখানে গ্যামেট উৎপন্ন হয় না বললাম, এখানে পুং গ্যামেট স্ত্রী গ্যামেট দুজনের লাগে। কোষ বিভাজন, এখানে মাইটোসিস প্রক্রিয়া হয়। আমরা যখন কোষ বিভাজন পড়েছিলাম মনে করে দেখো, আমি কি বলেছিলাম যে এককোষী প্রাণীদের ক্ষেত্রে মাইটোসিস হয়, কি হয় না সেম টু সেম হয়, যেমন দেখতে যেরকম তার দেখতে হবে, তার যে জনিত জীব তার থেকে যে জন্মাবে সে সেম টু সেম দেখতে হবে। কিন্তু মানুষের ক্ষেত্রে কি সেটা হয়, বা আমাদের জীবের ক্ষেত্রে কি সেটা হয় না, ভেরিয়েশন থাকবে, প্রকরণ থাকবে। আর প্রকরণ কখন পসিবল, যখন মিওসিস, এই মাইটোসিস কেটে দাও, মাইটোসিস কেটে দাও, এগুলো পরে পড়াবো আমি, এটুকু জানো দেখা যায় মিওসিস প্রক্রিয়াতে ঘটে। ঠিক আছে, প্রকরণ এখানে দেখা যায়, এখানে দেখা যাবে না, কারণ কি মাইটোসিস কোষ বিভাজনের প্রকরণ দেখবে কোথায়, সেম টু সেম দেখতে হবে তো। কিন্তু মানুষের বলো, কুকুরের বলো, বিড়ালের বলো, এদের মধ্যে কি প্রকরণ দেখা যায়, নতুন বৈশিষ্ট্য দেখা যায়। ঠিক আছে, তো মনে রাখবে যৌন জননের ক্ষেত্রে নতুন বৈশিষ্ট্য, প্রকরণ, ভেরিয়েশন দেখা যায়, যেটা কিনা অযৌন জননের ক্ষেত্রে দেখা যায় না। যদি প্রশ্ন আসে যে অযৌন জনন না যৌন জনন, কার ক্ষেত্রে ভেরিয়েশন দেখা যায়, কার ক্ষেত্রে প্রকরণ দেখা যায়, মনে রাখবে যৌন জননের ক্ষেত্রে ভেরিয়েশন দেখতে পাবো, প্রকরণ দেখতে পাবো। আমি ভেরিয়েশনটাকে বারবার ফোকাস করছি, কারণ ভেরিয়েশন থেকে কিন্তু এবারে অনেক প্রশ্ন এসেছিল। ঠিক আছে, যারা 101টা শিফটের সলিউশন করছে আমাদের পেড ব্যাচে, সেখানে আমি করাচ্ছি, দেখতে পাচ্ছ ভেরিয়েশন থেকে কোশ্চেন কিন্তু দিয়েছিল, আমি সেই জন্য বারবার ভেরিয়েশনের উপর ফোকাস করছি। ঠিক আছে, চলো তাহলে আমরা কি পড়বো, প্রথমে আমরা অযৌন জনন পড়বো, তারপরে আমরা যৌন জনন পড়বো। আজকে যেটা স্টার্ট করবো সেটা কি পড়বো, অযৌন জনন থেকে আমরা স্টার্ট করবো। ঠিক আছে, দেখো আচ্ছা এখানে একটা কথা বলা হলো না, যদি বলে কোথায় এনার্জি বেশি কনজিউম হয়, সব থেকে বেশি এনার্জি কোথায় লাগে, যৌন জনন না অযৌন জননে? ভাই এখানে দুজনকে প্রয়োজন না, এখানে অনেক কিছু মানে প্রসেসের পর তারপরে একটা বাচ্চা পয়দা হবে, তো এখানে অনেক বেশি এনার্জি লাগে। আর এখানে কিছু ফারাকই পড়ে না, একা আছে সে, কোনো ফারাক নেই। তো এখানে মনে রাখবে যৌন জননে আমাদের এনার্জি বেশি খরচা হয়, বেশি টাইম যায়, বেশি এনার্জি খরচা হয়। আর এখানে কম এনার্জি যায়, কম টাইম খরচা হয়। ঠিক আছে, দেখো আজকে আমরা শুরু করতে চলেছি অযৌন জনন। মনে রাখবে অযৌন জনন অনেকগুলো প্রসেসে হয়, অনেকগুলো প্রসেসে হয়। এমনটা নয় যে অযৌন জনন মানে তাকে হেলাফেলাভাবে ছেড়ে দেবে। অযৌন জনন মানে যার সিঙ্গেল জিনিসের প্রয়োজন হয়, কোনো রকম পুংগ্যামের স্ত্রীগ্যামের লাগে না বললাম। তো অযৌন জনন কী কী প্রসেসে হয় স্যার, জাস্ট এই লিস্টটা মনে রাখবে। বিভাজন প্রসেসে হয়, যেটাকে বলি ফিজন। কোরকোদ্গম প্রসেসে হয়, যেটাকে বলি বাডিং। খণ্ডীভবন প্রসেসে হয়, যেটাকে বলি ফ্র্যাগমেন্টেশন। রেণু উৎপাদনে হয়, যেটাকে বলি স্পোর ফর্মেশন। পুনরুৎপাদন হয়, রিজেনারেশন। অঙ্গজ জনন, ভেজিটেটিভ প্রোপোগেশন। এই এত কিছুর মাধ্যমে হয়। ঠিক আছে, দেখো এবার ব্যাপারটা বলি, এখানে কোশ্চেন কীভাবে দেয়, তোমাকে কোশ্চেন এটা দেবে না যে বলো বিভাজন কাকে বলে, ফিজন কাকে বলে, কোরকোদ্গম কাকে বলে, এটা নয়। এক্সাম্পল চাইবে যে ধরো হাইড্রা কি প্রসেসে তার অযৌন জনন সে সম্পূর্ণ করে, প্রসেস কি বলে দেবে যে স্পাইরোগায়রা কি প্রসেসে জনন সম্পূর্ণ করে, এইভাবেই দেবে। তো এখানে এক্সাম্পলগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। আমি তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা তো ডিটেলসে ব্যাখ্যা করবোই যে ফিজন অ্যাকচুয়ালি হয় কীরকম, ফিজন প্রসেসটা আমি ছবির মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরবো, এবং তোমরা বুঝতে পারবে যে প্রসেসটা হয় কীরকম। তারপরে যখন উদাহরণ পড়বে না, তোমরা কোনোদিন ভুলবে না, কোনোদিন ভুলবে না। তো আমরা প্রথমে কি পড়বো, বিভাজন পড়বো, ফিজন পড়বো। চলো নেক্সট দেখো প্রথমে পড়বো আমরা বিভাজন। বিভাজন জিনিসটা কীরকম না, এটি এককোষী জীবের ক্ষেত্রে সবচেয়ে সাধারণ পদ্ধতি। এটি একটি কোষ বিভক্ত হয়ে দুই বা ততোধিক নতুন কোষ তৈরি করে। ঠিক আছে, বিভাজন না দু রকম আছে, একটা হচ্ছে দ্বিবিভাজন আর একটা হচ্ছে বহু বিভাজন। বিভাজনও টু টাইপ আছে। ঠিক আছে, আমি কি বললাম, একটা কোষ বিভক্ত হয়ে দুই বা ততোধিক নতুন কোষ তৈরি করে। প্রথম হচ্ছে আমি দ্বিবিভাজন। দ্বিবিভাজনকে ইংলিশে বলে বাইনারি ফিশন। ইংলিশটা অবশ্যই মনে রাখবে, কারণ কোশ্চেনে না এরকম দিয়ে দেয় বাইনারি, ফেসে যাবে, তো ইংলিশটা মনে রাখো। ঠিক আছে, তো বাইনারি ফিশন
এটা কি হয় না, একটা কোষ সমান দুভাগে বিভক্ত হয়, উদাহরণ হিসাবে অ্যামিবা, লিসমেনিয়া। বারবার বলছি উদাহরণ ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, যদি নাও জানো বিভাজন কাকে বলে, কিন্তু উদাহরণ জানা প্রয়োজন যে অ্যামিবা আর লিসমেনিয়া দ্বিবিভাজন প্রক্রিয়াতে অযৌন জনন সম্পূর্ণ করে। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এক্সাম্পল কি মনে রাখবে, অ্যামিবা আর লিসমেনিয়া। স্যার করে কিভাবে, চলো দেখা যাক। দেখো এদিকে লক্ষ্য করো, এদিকে লক্ষ্য করো। প্রথমে কি হলো, আমি এটা কি জুম করব, জুম করলে ভালো বোঝা যাচ্ছে কি, দেখো। আরে জুম করলে তো আবার পিডিএফ দিতে পারবো না পরে। চলো এইভাবেই দেখো, এইভাবেই বোঝো। এখানে কি আছে না, মাদার অ্যামিবা, এটা মা অ্যামিবা, একটা সিঙ্গেল অ্যামিবা আছে, একটা সিঙ্গেল অ্যামিবা আছে। সিঙ্গেল অ্যামিবার মধ্যে কি দেখতে পাচ্ছি, নিউক্লিয়াস আছে এবং তার কি আছে না, ভেতরে সাইটোপ্লাজম আছে। এখানে কি হলো দেখো, এই প্রসেসটা কি হলো দেখো, ধীরে 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 না বিভক্ত হতে শুরু করছে, বিভক্ত হতে শুরু করেছে। দেখো নিউক্লিয়াসটা হালকা লম্বাটে টাইপের হয়ে গেছে, হালকা লম্বাটে টাইপের হয়ে গেছে। যখনই এই প্রসেসে যাবে, এই প্রসেসটা এসে দেখো আস্তে আস্তে নিউক্লিয়াসের কিন্তু বিভাজন ঘটছে। দেখতে পাচ্ছ মিডিলটা দেখো, মিডিলটার দিকে লক্ষ্য করে দেখো, মিডিলটার দিকে লক্ষ্য করে দেখো কি হচ্ছে, আস্তে আস্তে নিউক্লিয়াসের বিভাজন ঘটছে, ডিভাইডেড হচ্ছে, নিউক্লিয়াসটা ডিভাইডেড হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে এই পেটের সাইডটা দেখো, এই পেটের সাইডটা দেখো, এই পেটের সাইডটা দেখো কি হচ্ছে, সাইটোপ্লাজমের বিভাজন ঘটছে। এবারে এই ছবিটায় চলে এসো, এই ছবিটাতে কি হয়ে গেল না, মোটামুটি লগভগ প্রায় ডিভিশন হয়েই গেছে। এখানে একটা নিউক্লিয়াস আলাদা হয়ে গেছে, এখানটা নিউক্লিয়াস আলাদা হয়ে গেছে, সাইটোপ্লাজম সামান্য একটু লেগে আছে, নাহলে এইখানে একটা আলাদা হয়ে গেছে, এইখানে একটা আলাদা হয়ে গেছে। হ্যাঁ, আর এখানে কি হচ্ছে না, পুরো আলাদা আলাদা দুটো অ্যামিবায় পরিণত হয়ে গেছে। দেখো এখানে সাইটোপ্লাজম আছে, নিউক্লিয়াস আছে, সমস্ত কিছু আছে, একটা অ্যামিবা, আর এইখানে একটা আছে, একটা অ্যামিবা, তাই দুটো আলাদা অ্যামিবা। এটা হচ্ছে কি প্রসেসে বললাম, কি প্রসেসে বললাম, এটা হচ্ছে দ্বিবিভাজন প্রক্রিয়ায়, বাইনারি ফিশন, বিভাজন বিভাজন প্রক্রিয়া, ফিশন, ফিশনের কোনটা না, বাইনারি ফিশন, দ্বিবিভাজন। ঠিক আছে, এবার লিসমেনিয়ার ক্ষেত্রে এসো। লিসমেনিয়ার ক্ষেত্রে দেখো একটা জিনিস লক্ষ্য করো, লিসমেনিয়া হচ্ছে এই একটা প্রাণী, ঠিক আছে, এই একটা প্রাণী, এর দেখো নিউক্লিয়াস আছে, এই একটা ছোটো পারা নিউক্লিয়াস দেখতে পাচ্ছ, আর এটা কি আছে, একটা লেজের মতন আছে, বাদ দাও কি আছে না আছে বাদ দাও, লেজের মতো আছে জেনে রাখো। এখানে কি হচ্ছে, আস্তে আস্তে নিউক্লিয়াসটা দেখো চওড়া হচ্ছে এবং এখান থেকে আরেকটা সূত্র বেরিয়েছে। এখানে এসে দেখো নিউক্লিয়াসটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে, আরে দেখতে পাচ্ছ না, দুটো ভাগে ভাগ হয়ে গেছে। আস্তে আস্তে দেখো এটা একটু বড় হয়েছে, এটা একটু বড় হয়েছে, এখানে দেখো এসে পরে এটা আর একটু বড় হয়ে গেছে এবং নিউক্লিয়াসটা পুরো আলাদা আলাদা দুটো ভাগ হয়ে গেছে, পুরো আলাদা আলাদা দুটো ভাগ হয়ে গেছে। এবং এই প্রসেসে এসে দেখো, এই জায়গাটা এসে দেখো কী হয়েছে না, দুটো আলাদা আলাদা লেজের মতো দুটো বেরিয়েছে, আলাদা আলাদা। এই যে ছোটো 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 যেটা বেরোচ্ছিল না, এটা এখানে এসে দেখো পুরোটা আলাদা, পুরো নিজস্ব একটা লেজ বেরিয়ে গেছে, আলাদা আলাদা। আর এখানে কি হয়ে গেছে, দুটো ভাগ হয়ে গেছে, দ্বিবিভাজন। এইদিকে একটা পুরো লিসমেনিয়া তৈরি হয়ে গেছে, এইদিকে একটা পুরো লিসমেনিয়া তৈরি হয়ে গেছে, এখানে একটা লেজ আছে, এখানে একটা লেজ আছে। আরে বোঝা গেল তো, লিসমেনিয়া আর অ্যামিবা এরা দ্বিবিভাজন প্রক্রিয়াতে করে। এবার কথা হচ্ছে যে স্যার প্রশ্ন কি এখান থেকে আসবে, আমি বলছি আসবে না, আসবে না। তোমাদেরকে এখান থেকে একটা প্রশ্ন করব, তোমরা উত্তর দিতে পারবে না। করবো কোশ্চেন, দেখো যদি আমি তোমাদের প্রশ্ন করি, ধরো চারটে অপশন দিয়ে দিলাম, অ্যামিবা দিয়ে দিলাম, লিসমেনিয়া দিয়ে দিলাম, প্লাজমোডিয়াম দিয়ে দিলাম, আর স্পাইরোগাইরা দিয়ে দিলাম, চারটে অপশন দিয়েছি। চারটে অপশনের মধ্যে আমাকে বলো যে কার কোষ বিভক্ত হয়ে দুটো কোষের সৃষ্টি হবে এবং যে কোনো তলেই ঘটতে পারে, তার বডি দুটো ভাগে ভাগ হয়ে যাবে, দুটো ভাগে ভাগ হয়ে যাবে, ঠিক আছে, দুটো দুটো আলাদা আলাদা কোষের সৃষ্টি হবে, ঠিক আছে, এবং যে কোনো তলে, যে কোনো তলেই বিভাজন হতে পারে, এই সাইড থেকে এই সাইড থেকে, ওই সাইড থেকে এই সাইড থেকে, যে কোনো তলে। এটা এইভাবে বিভাজন হতে পারে, এটা এইভাবে বিভাজন হতে পারে, এটা এইভাবে বিভাজন হতে পারে, যেভাবে ইচ্ছা বিভাজন হতে পারে, যে কোনো তলে ঘটতে পারে। বলো এই চারটে অপশনের মধ্যে কি, অ্যামিবা, লিসমেনিয়া, কী কী বললাম বলো, আরও স্পাইরোগাইরা, আর হচ্ছে আরেকটা কী বললাম বলো না, যেটা বললাম প্লাজমোডিয়াম। এই চারটে অপশান দিয়েছি এখানে, কার হবে? পারবে না বলতে, পারবে না বলতে, মনে রাখো, ভালো করে বলছি মনে রাখো, এই উত্তর হবে অ্যামিবা। অ্যাকচুয়ালি কি হয়, তোমাদের এনসিইআরটিতে সাব লেখা আছে যে অ্যামিবার মতো জীবকোষে বিভাজনকালে একটা কোষ বিভক্ত হয়ে দুটো কোষের সৃষ্টি হয় এবং যে কোনো তলে ঘটতে পারে। মানে এটা এই সাইড দিয়েও বিভাজন হতে পারে, এই সাইড দিয়েও হতে পারে, এই সাইড দিয়েও হতে পারে, এই সাইড দিয়ে হতে পারে, যে কোনো তলে বিভাজন করতে পারে, মনে থাকবে। কিন্তু বলবে স্যার লিসমেনিয়ারও তো ঘটছে দ্বিবিভাজন, আমি কেন বলতে পারবো না? আরে লিসমেনিয়াকে তুমি যদি লিসমেনিয়ার এইভাবে বিভাজন ঘটে দাও, এইভাবে বিভাজন করে দাও, বলো এটা বাদ চলে যাবে কিনা? যাবে না। আরে এর তো একটা লেজের মতন রয়েছে না, লেজের মতন রয়েছে, তো আমি যদি
প্রথমেই এই জিনিসটা করে দিই, এখানে কেটে দিই, তাহলে তোমার অর্ধেকটা লেজ কেটে বাদ চলে গেল। পাবো লিসবিনিয়াটাকে পাবো? এটা যে গোটা একটা লিসবিনিয়া দুটো আলাদা আলাদা ভাগ হয়েছে, এর একটা আলাদা রয়েছে, এর একটা আলাদা রয়েছে, তো আমি পাবো? আমি যদি লিসবিনিয়াটাকে এখানে কেটে দিই, পাবো? পাবো না। আমি যদি লিসবিনিয়াটাকে মানে যা অন্যভাবে কাটা যাবে না, একমাত্র এইভাবেই কাটতে হবে, এইভাবেই কাটতে হবে। যে কোনো তলে বিভাজন করতে পারবো না লিসবিনিয়াকে আমি, বোঝা গেল? কিন্তু আমি কাকে পারবো? অ্যামিবাকে পারবো। কোশ্চেন ইদানিং এইভাবে দেয়, ঠিক আছে? দেখো আমি যেটা বললাম তোমাদের এনসিইআরটিতে দেখিয়ে দিই যদি বিশ্বাস না হয়। দেখো এখানে পরিষ্কার লেখা আছে এককোষী জীবের ক্ষেত্রে কোষ বিভাজন বা ফিশন, এটা কি পড়ছি আমরা? ফিশন বা বিভাজন। ফলে নতুন জীব সৃষ্টি হয়। ফিশন প্রক্রিয়ায় বহু বিভিন্ন ধরনের পরিলক্ষিত হয়। বহু ব্যাকটেরিয়া, প্রোটোজয়া কোষ বিভাজনকালে শুধুমাত্র দুটো সমান খণ্ডে বিভক্ত হয়। অ্যামিবার মতো জীবকোষে বিভাজনকালে একটি কোষ বিভক্ত হয়ে দুটো কোষের সৃষ্টি হয়। এরা দেহের যে কোনো তলেই ঘটতে পারে। ওই জন্য তোমাদের বলা হয় যে এনসিইআরটি ওরকম লাইন বাই লাইন যে তুলে তুলে এক একটা পেজ নিয়ে চলে আসে পড়তে থাকে, ওইভাবে পড়ার নিয়ম নয়। তোমরা জানো কি ক্লাস, অনেকে বলে স্যার ক্লাস 9-10 পড়বো এনসিইআরটি হয়ে যাবে। আরে তোমাদের জানো ক্লাস 7-8 থেকেও কোশ্চেন আসে। ক্লাস 7-8-এর এনসিইআরটি থেকে কোশ্চেন এসে আমি খুলে পুরো লাইন তুলে দেখিয়ে দিতে পারি, ঠিক আছে? তো এই কাজগুলো করা আমাদের দরকার। তোমরা আমার কাছে পড়ছো, তার মানে কি এখানে পড়ার পর তোমাদের চিন্তা করতে হবে না স্যার ক্লাস 7 পড়বো, 8 পড়বো, ক্লাস 9-এর নতুন এনসিইআরটি পড়বো, পুরনো পড়বো, 10-এর কোনটা পড়বো। আমি একটাই কথা বলেছি, শুধু আমি যা পড়াবো সেটা পড়বে। যারা ব্যাচে আছো তাদেরকেও বলে দিচ্ছি আমি যা পড়াবো সেটাই পড়বে, অন্য আর কিছু দেখার দরকার নেই যে কোনটা নতুন পুরনো এনসিইআরটি আছে না আছে, কারণ ক্লাস 7-8-এর থেকে অনেক কিছু আজকে আমি এখানেও পড়াবো, তোমাদেরকে দেখাবো, দেখবে, ঠিক আছে? তো এইভাবে পড়তে হবে, ঠিক আছে? চলো তাহলে এটা আমরা কি পড়লাম? ফিশন। কিন্তু ফিশনের কি পড়লাম? দ্বিবিভাজন পড়লাম, এখনও বহু বিভাজন বাকি আছে। নেক্সট দেখো বহু বিভাজন হচ্ছে মাল্টিপল ফিশন। বলছে অনুকূল পরিবেশে একটি কোষ থেকে অনেকগুলো অপত্য কোষ, ওখানে কি হচ্ছিল? আরে দুটো সৃষ্টি হচ্ছিল, দুটো, এই অ্যামিবা থেকে দুটো আলাদা আলাদা অ্যামিবা সৃষ্টি হচ্ছিল, দ্বিবিভাজন। আর এখানে কি অনেক সৃষ্টি হবে, অনেক অপত্য কোষ তৈরি হবে। যেমন দেখো এটা হচ্ছে প্যারেন্ট সেল, এটা প্যারেন্ট সেল, ঠিক আছে? এর যে নিউক্লিয়াসটা আছে এখানে দেখো কি হচ্ছে, অনেকগুলো নিউক্লিয়াস বিভক্ত হচ্ছে, অনেকগুলো নিউক্লিয়াস বিভক্ত হচ্ছে, এবং এখানে কি হচ্ছে আলাদা আলাদা সিস ব্রেকডাউন রিলিজ ডটার সেল, আলাদা 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 এক একটা প্লাজমোডিয়াম তৈরি করছে। এক্সাম্পল মনে রাখবে, প্লাজমোডিয়াম বহু বিভাজন পদ্ধতিতে তার অযৌন জনন সম্পূর্ণ করে। ক্লিয়ার? চলো নেক্সট দেখো। আচ্ছা তোমরা একটা কথা বলো, অতি গুরুত্বপূর্ণ কথা। তোমরা জানো যে ডিজিজ চ্যাপ্টারটা আমাদের সিলেবাস থেকে বাদ হয়ে গেছে, ঠিক আছে? এটা থেকে কি হয় না, ম্যালেরিয়া হয়, এটা থেকে নিউমোনিয়া হয়, এটা থেকে কালাজ্বর হয়, এগুলো বাদ হয়ে গেছে, ঠিকই বাদ হয়ে গেছে। কিন্তু তোমাদের যে প্রশ্ন দেয় এখানে যে এই যে আমি আগে যে লিসমেনিয়া পড়ালাম না, আরে কোথায় 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 লিসমেনিয়া, এই যে লিসমেনিয়া, যদি তোমাদের প্রশ্ন দেয় এই যে লিসমেনিয়া কোন রোগের জন্য দায়ী, তোমরা তখন কি বিদ্রোহ করবে? স্যার সিলেবাস থেকে তো ডিজিজ চ্যাপ্টারটা বাদ হয়ে গেছে, কিন্তু কেন কোশ্চেন দিয়েছে? তোমাদেরকে এনসিইআরটি থেকে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে চ্যাপ্টারটা তোমরা পড়ছো না অযৌন জনন, এই জনন চ্যাপ্টারে পরিষ্কার লেখা আছে যে লিসমেনিয়া কালাজ্বরের জন্য দায়ী, কালাজ্বরের জন্য দায়ী। তাহলে বাদ কি করে হলো? অযৌন জনন লেখ, ওরা বলবে যে হ্যাঁ ঠিক আছে আমরা ডিজিজ চ্যাপ্টারটা বাদ দিয়েছি, ডিজিজ থেকে কোনো কোশ্চেন করিনি, কিন্তু এটা জনন চ্যাপ্টার পার্ট, জনন চ্যাপ্টার, লিসমেনিয়া কালাজ্বরের জন্য দায়ী, ঠিক আছে স্যার। এবার নেক্সট আমি আসছি এই যে প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম কিসের জন্য দায়ী? প্লাজমোডিয়াম কি না, এটা একটা ম্যালেরিয়ার পরজীবী, ম্যালেরিয়া। বিশ্বাস হচ্ছে না? একবার দেখাচ্ছি এনসিইআরটিটা, দেখো এটা হচ্ছে এনসিইআরটির একটা ফটো প্লাজমোডিয়ামের, দেখিয়ে রাখলাম, বুঝতে পারবে না বলে অন্য ফটো দেখেছিলাম। এখানে লেখা আছে লিসমেনিয়া যা কালাজ্বরের জন্য দায়ী, আছে না নেই? আর এখানে দেখো লেখা আছে কি ম্যালেরিয়ার পরজীবী প্লাজমোডিয়াম, ম্যালেরিয়ার পরজীবী প্লাজমোডিয়াম লেখা আছে। চলো নেক্সট দেখো, নেক্সট আমরা পড়বো কোরকোদ্গম বা বাডিং। দেখো ছবিটা ভালো করে লক্ষ্য করো, এখানে কি হচ্ছে, এটা একটা হাইড্রার ছবি দেওয়া আছে, হাইড্রা, এই একটা সম্পূর্ণ হাইড্রা কি করছে না, এখানে একটা কোরক সৃষ্টি করছে, দেখতে পাচ্ছি এখানে একটা ছোটো পাড়া কোরক আছে, এই কোরকটা ধীরে 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 বড় হচ্ছে, এবং এই কোরকটা থেকেই আস্তে 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 পুরো আরেকটা হাইড্রা জন্ম নিচ্ছে। কিন্তু প্রশ্ন এটা থেকে আসবে না, প্রশ্ন কি আসবে দেখো, হাইড্রার যে কোরকটা সৃষ্টি করছে, কোরকটা কি জানো? এই কোরকটা কি দেখো, হাইড্রার মতো জীব কোরকোদ্গম প্রক্রিয়ার প্রজননের জন্য কি করে না,
পুনরুৎপাদন করতে পারে না, পুনরুৎপাদনে অক্ষম যে সমস্ত কোষগুলো আছে না, সেই কোষগুলোকে কাজে লাগায়। যদি বলে এই যে কোরকটা সৃষ্টি করেছে এটা কি, মনে রাখবে পুনরুৎপাদনে অক্ষম যে কোষগুলো সেইগুলোকে হাইড্রা কাজে লাগায়। হাইড্রার একটা নির্দিষ্ট স্থান, এই যে নির্দিষ্ট স্থানটা কি করছে, বারবার কোষ বিভাজন হয়, বারবার কোষ বিভাজন হয়। আর কোষ বিভাজন হলে কি হবে, এটার বৃদ্ধি হবে না, হবে না, বৃদ্ধি হবে। দেখো বৃদ্ধি হয়ে কি তৈরি করেছে, একটা কোরক তৈরি করেছে, বারবার বারবার কোষ বিভাজন হচ্ছে এই জায়গাটায়, দেখি করছে না, একটা কোরক সৃষ্টি করেছে। এই কোরকটাই ধীরে 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 বৃদ্ধি পেয়ে একটা ক্ষুদ্র জীবে পরিণত হয়েছে, ক্ষুদ্র জীবে পরিণত হয়েছে। আর এটাই পরে দেহ থেকে আলাদা হয়ে যায় এবং নতুন স্বাধীন জীব রূপে একটা হাইড্রা রূপে নিজের পরিচিতি পায়। বোঝা গেল? তাহলে মনে রাখবে হাইড্রা যে কোরকটা তৈরি করে সেটা পুনরুৎপাদনে অক্ষম এরকম কোষ থাকে এবং সেই জায়গাটা বারবার কোষ বিভাজন করে, কোষ বিভাজন করার পর একটা কোরক সৃষ্টি হয়। এই কোরকটায় ধীরে 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 বড় হয়ে হাইড্রার দেহ থেকে আলাদা হয়ে যায়, তখন একটা নতুন হাইড্রা জন্ম নেয়। ঠিক আছে, এইটাকে বলা হয় কি, কোরকোদ্গম বা বাডিং প্রসেস। দেখো কি লেখা আছে এখানে, এখানে পরিষ্কার লেখা আছে যে জনিত জীবের দেহ থেকে একটি ছোট উপবৃদ্ধি বা কুড়ি তৈরি হয়, পরে এটি মূল দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, বড় হয় সাধারণত, ঠিক আছে, বড় হয়। মনে রাখবে এই যে কোরকোদ্গম পদ্ধতি শুধুমাত্র হাইড্রাতে নয়, কিসে হয়, ইস্টের ক্ষেত্রেও হয়। ঠিক আছে, এখানে একটা জিনিস জেনে রাখো, এই যে ইস্টের কথা বললাম না, ইস্ট এক প্রকার কী বলতো, ছত্রাক, ফাঙ্গাস, ছত্রাক। ছত্রাক অ্যাকচুয়ালি কী হয় না, বহুকোষী, কিন্তু এখানে ইস্ট একমাত্র ছত্রাক যে কিনা এককোষী। ঠিক আছে, ইস্ট কি বললাম, ছত্রাকটা বহুকোষী হয়, কিন্তু ইস্ট কি, এখানে ইস্ট হচ্ছে একমাত্র ছত্রাক যেটা কিনা এককোষী, এটা মাথায় রাখবে। বোঝা গেল? তাহলে ইস্ট এবং হাইড্রা দুজনেই কি করে, এই বাডিং প্রসেসে বা কোরকোদ্গম প্রসেসে তাদের অযৌন জনন সম্পন্ন করে। ওকে, দেখো আমি এখানে তোমাদের হাইড্রাটা দেখালাম, ঠিক আছে। নেক্সট স্লাইডে আমি ইস্ট আছে, ইস্ট কী করে করে সেটা তোমাদের ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি আমি। দেখো নেক্সট দেখো, দেখো সেম প্রসেস। এই হচ্ছে একটা মাদার সেল, মাদার সেল থেকে ধীরে ধীরে কি হলো না, এই নিউক্লিয়াসটা দেখো আলাদা হতে শুরু করেছে, আলাদা হওয়ার পর দেখো এইখানে দেখো পুরো আলাদা হয়ে গেছে, দেখো পুরো দুটো জিনিস আলাদা হয়ে গেছে। ঠিক আছে, এখানে দুটো জিনিস আলাদা হয়ে গেছে সম্পূর্ণ। ঠিক আছে, এবং এখান থেকে কি হলো, দেখো এদের কোরক সৃষ্টি হলো, দেখতে পাচ্ছ এটা থেকে, আরে দেখো এটা দেখো দুটোর মধ্যে পার্থক্য দেখো, ওখানে ইস্টটা দেখলে তো ইস্টের বাডিং প্রসেসটা, ওখানে এটা দেখলে যে একটা কি হচ্ছে না, যে সেলটা মানে পুনরুৎপাদন করতে পারছিল না, সেই সেলটা বারবার ডিভিশন করে 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 কোরক সৃষ্টি হচ্ছিল। ঠিক এখানেও দেখো হালকা এখানে কোরক সৃষ্টি হয়েছে, এখানে এটা সৃষ্টি হয়েছে, এটা সৃষ্টি হয়েছে, এখান থেকে দেখো এটা আলাদা হয়ে গেল। এবার এখানে দেখো এই যে আলাদা হয়ে গেল না, এখান থেকে দেখো কোরক সৃষ্টি হয়েছে, এখান থেকে দেখো ডটার সেল, এই দুটো হচ্ছে ডটার সেল মেনলি। দেখো এই দুটো হচ্ছে ডটার সেল, এইটা ডটার সেল, এটা ডটার সেল, এখান থেকে এটা সৃষ্টি হয়েছে, আবার ধরো এখানে যেটা হয়েছে সেখান থেকে আবার ধরো বিভাজন হচ্ছে, এরকম করে। ঠিক আছে, মোট কথা তোমাদের এইসব ছবি জাস্ট জেকে রাখো, জাস্ট নলেজ ক্লিয়ার করার জন্য। তোমাদের শুধু এটুকুই আসবে যে ইস্ট কোন প্রসেসে অযৌন জনন সম্পূর্ণ করে, মনে রাখবে কোরকোদ্গম বা বাডিং প্রসেস। চলো নেক্সট দেখো, এই যে তোমাদের আমি দেখিয়ে দিই লেখাটা, হাইড্রার মতন জীবসমূহ কোরকোদ্গম প্রক্রিয়ার জন্য পুনরুৎপাদন অক্ষম কোষগুলোকে কাজে লাগায়। হাইড্রার দেহে একটি নির্দিষ্ট স্থানে বারবার কোষ বিভাজনের ফলে উপবৃদ্ধি রূপে একটি কোরকের সৃষ্টি হয়। এই কোরকগুলো বৃদ্ধি পেয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জীবে পরিণত হয় এবং সম্পূর্ণ পরিণতি লাভের পর এরা জনিত জীব দেহ থেকে আলাদা হয়ে যায় এবং নতুন স্বাধীন জীব রূপে পরিগণিত হয়। ঠিক আছে, চলো নেক্সট আমরা পড়ব রেণু উৎপাদন। দেখো রেণু উৎপাদন সম্পর্কে আমরা কি পড়বো, দেখো ছবিটার দিকে ভালো করে লক্ষ্য করো। মনে রাখবে ছত্রাক জাতীয় উদ্ভিদ বা কিছু নিম্নবর্গের উদ্ভিদ মধ্যে না, দেখো এখানে এখানে দেখো রেণুস্থলী আছে, দেখতে পাচ্ছ, এই যে জিনিসটা থাকে, এই জিনিসটাকে বলা হয় হাইফি বলা হয়, হ্যাঁ হাইফি বলা হয়। আর এই যে জিনিসটা উঠছে, এবং এই যে জিনিসটা আছে, এটাকে কি বলা হয়, স্পোরাঞ্জিয়াম বলা হয়, মানে রেণুস্থলী, স্পোরাঞ্জিয়াম। আর এর মধ্যে ছোট ছোট কী থাকে, এর মধ্যে ছোট ছোট কী থাকে, রেণু থাকে। তোমরা কখনো দেখেছো একটা জিনিস, যে পাউরুটি থাকে না, এই যে পাউরুটি থাকে, পাউরুটির মধ্যে দেখবে মাঝে মধ্যে না কিরকম একটা ফাঙ্গাস টাইপের পড়ে যায়, ফাঙ্গাস টাইপের দেখবে একটা সবুজ কিরকম একটা ভাব চলে আসে, অ্যাকচুয়ালি ফাঙ্গাসের মতন পড়ে যায়। অ্যাকচুয়ালি ওটা কী বলো তো, ওটা কি জানো, ওটা হচ্ছে রাইজোপাস। ওটা কি, রাইজোপাসকে এই জন্য কী বলা হয়, পাউরুটির ছত্রাক বলা হয়। কি বলা হয়, ব্রেড মোল্ড বলা হয়, পাউরুটির ছত্রাক বলা হয়। ঠিক আছে, রাইজোপাস ওটা অ্যাকচুয়ালি। এটা কি হয় না, যেখানেই ওরকম ওর ঠিকঠাক আবহাওয়া পেয়ে যায়, ঠিকঠাকভাবে অনুকূল পরিবেশ পেয়ে যায়, সেখানে কি করে ওর বংশ বিস্তার করে, ধীরে ধীরে পুরো পাউরুটিটা ছেয়ে ফেলে,
পুরো ফাঙ্গাসে পড়ে যায়, পুরো ফাঙ্গাসে পড়ে যায়, ঠিক আছে। অনুকূল পরিবেশ পেলেই পুরো আস্তে আস্তে পুরো পাউরুটি খেয়ে ফেলবে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি যেটা বলছিলাম যে এর মধ্যে ছোটো ছোটো রেণু থাকে, এই রেণুটা কী হয়, ফেটে যায়, ফেটে গিয়ে পড়ে নিচের মধ্যে ছড়িয়ে পড়ে, ছড়িয়ে পড়ার পর কি হয় না, যখনই উপযুক্ত পরিবেশ পায় সেখান থেকে আবার সে নতুন উদ্ভিদ জন্মগ্রহণ করে। নতুন উদ্ভিদ বলবো না, মানে ছত্রাক যে আছে সেই জিনিসটা নতুন জীবের সৃষ্টি হয় আর কি, ঠিক আছে। আবার অনেক সময় কি হয়, রেণুগুলো অনেক সময় বাতাসে ছড়িয়ে পড়ে, বাতাসে ছড়িয়ে যেখানে যায় সেখানেও যখন আবার ঠিকঠাক অনুকূল পরিবেশ পাবে সেখানে সে তার নতুন জীবের সৃষ্টি করবে, ঠিক আছে। তো মোট কথা রেণু উৎপাদন জিনিসটা হচ্ছে এইরকমই। আবার রিপিট করছি আমি, যে এই হচ্ছে স্পোরাঞ্জিয়াম রেণুস্থলী, এর ভেতরে থাকে রেণু, এই রেণুস্থলী ফেটে গিয়ে পড়ে, যখন যেখানে পড়ে সে বাতাসের মাধ্যমে উড়ে যাক, নিচে পড়ুক, যেখানেই পড়ুক, সে তার অনুকূল পরিবেশ যখনই পায় তখনই কি করে না, সে তার নতুন জীবের সৃষ্টি করে। বোঝা গেল? আচ্ছা, আরেকটা জিনিস কি বললাম, যে রাইজোপাসকে আমরা কি বলি, পাউরুটির ছত্রাক বলি, পাউরুটির ছত্রাক, মনে থাকবে। দেখো আমি এটুকু বুঝতে পারছি যে রাইজোপাস নামটা যখন নিয়েছি, রাইজোপাস রেণু উৎপাদনের মাধ্যমে সে তার নতুন জীবের সৃষ্টি করে। এখানে আর একটা নাম জেনে রাখবে, ফার্ন, ফার্ন নামটা জেনে রাখবে, ঠিক আছে। দেখো এই যে ফার্ন বললাম না, ফার্ন তোমরা যদি ক্লাস 10-এর মধ্যে জনন চ্যাপ্টার আছে, যদি পড়ো না পাবে না, তোমরা ক্লাস 7-8-এর বই খুলে দেখে নাও, আমাদের এনসিআরটি, ওখানে দেখো ফার্নটা লেখা আছে। তো ওই জন্য আমি বলছিলাম যে বারবার এদিক ওদিক না ঘুরে যেটা পড়াচ্ছে সেটা পড়বে। এই ফার্ন কিন্তু রেণু উৎপাদনের মাধ্যমে বংশ বিস্তার করে, মাথায় রাখবে রাইজোপাস এবং ফার্ন। ওকে, দেখো যেটা বললাম সেগুলো একবার দেখে নাও। দেখো ছত্রাক এবং কিছু নিম্নবর্গের উদ্ভিদ রেণুস্থলীর মধ্যে অসংখ্য ক্ষুদ্র রেণু বা স্পোর তৈরি হয়, এই রেণুগুলি বাতাসে ছড়িয়ে পড়ে এবং অনুকূল পরিবেশে নতুন জীব সৃষ্টি হয়, যেমন রাইজোপাস, পাউরুটির ছত্রাক, ঠিক আছে, ফার্ন, ঠিক আছে। দেখো আমি তোমাদের এনসিআরটি যে লেখা আছে ওটা আমরা দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখো রেণু উৎপাদন বা স্পোর ফর্মেশন, ঠিক আছে। অনেক সরল বহুকোষী জীব রয়েছে যাদের নির্দিষ্ট জনন অঙ্গগুলি শনাক্ত করা যেতে পারে। উপরে বর্ণিত ছেড়ে দাও, এই দেখো রুটির উপরে জন্মানো সূত্রাকার গঠনগুলি, যে রুটির ছত্রাক বা ব্রেড মোল্ড, রাইজোপাস অনুসূত্র বা হাইফি বলা হয়, এগুলি জনন অঙ্গ নয়। অপরদিকে দণ্ডাকৃতি অনুসূত্রের শীর্ষভাগে উপস্থিত ক্ষুদ্র স্ফীত গোলক আকৃতির গঠন সময় জননে অংশগ্রহণ করে, মানে কিসের কথা বলছে, স্পোরাঞ্জিয়ামের কথা বলছে, রেণুস্থলী। এই স্ফীত গোলক আকৃতির অংশসমূহ রেণুস্থলী বলে, এগুলোকে কী বলে, এগুলোকে বলে রেণুস্থলী। এগুলি কোষ বা রেণু সমন্বিত হয়, এর ভেতরে কী থাকে, ছোটো 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 রেণু থাকে। এই কোষ বা রেণুগুলি অবশেষে বৃদ্ধি পেয়ে নতুন রাইজোপাস গঠন করে। রেণুগুলো পুরু প্রাচীর বেষ্টিত হয়, যা যতক্ষণ না রেণুগুলি অন্য একটি আর্দ্র তলের সংস্পর্শে আসছে বা বৃদ্ধি পেতে শুরু করছে ততক্ষণ পর্যন্ত এদের সুরক্ষা দেয়, ঠিক আছে। এই যে রাইজোপাস গঠন করে এদের যতক্ষণ এটা ফাটছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নিচে, যতক্ষণ না পড়ছে ততক্ষণ পর্যন্ত আর্দ্র জায়গা পাচ্ছে না, আর্দ্র তলের সংস্পর্শে না এলে তারা বৃদ্ধি শুরু করতে পারছে না, তাদের নতুনভাবে তাদের মানে নতুন সৃষ্টি করতে পারছে না আর কি, ঠিক আছে। বোঝা গেল রেণু উৎপাদন। চলো নেক্সট দেখো, নেক্সট যে প্রসেসটা সেটা হচ্ছে খণ্ডীভবন বা ফ্র্যাগমেন্টেশন। এর সম্বন্ধে বিশাল কিছু বলার নেই। আমরা যে শ্যামলা দেখি না, শ্যামলা দেখেছো তো ওগুলো কী হয়, খণ্ড খণ্ডে 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 বিভক্ত হয়ে যায়, ঠিক আছে। দেখবে হাতে ধরলেই দেখবে বিভিন্ন খণ্ডে বিভক্ত হয়ে যায়, তো সেইভাবে তারা বংশ বিস্তার করে, খণ্ডীভবন প্রসেস বলে, ঠিক আছে। জাস্ট মনে রাখো যে যখন কোনো বহুকোষী জীবের দেহ 2 বা ততোধিক খণ্ডে ভেঙে যায় এবং প্রতিটি খণ্ড থেকে নতুন অপত্য জীব সৃষ্টি হয়, প্রত্যেকটা খণ্ড থেকে, তাকে খণ্ডীভবন বলে। স্পাইরোগায়রা বা শৈবাল, বা শুধু এটুকুই মনে রাখো। এর মানে ধরো একটা এই দুটো ধরো ভেঙে গিয়ে পরে কী করলো, দুটো সৃষ্টি করলো, বুঝতে পেরেছো। কিন্তু এখানে মনে রাখবে প্রথম কথা যে এটা ঘটে সিম্পল, মানে সরল হতে হবে, সরল, বারবার বলে দিচ্ছি, সিম্পল হতে হবে, সরল হতে হবে এবং মাল্টি সেলুলার হতে হবে, বহুকোষী হতে হবে, বহুকোষী হতে হবে, ঠিক আছে। এটা কিন্তু সিঙ্গেল এর ব্যাপার নয়, বহুকোষীর ক্ষেত্রে ঘটে কিন্তু, ঠিক আছে। চলো নেক্সট দেখো, নেক্সট আমরা পড়বো পুনরুৎপাদন বা যেটাকে বলা হয় রিজেনারেশন। দেখো একটা জিনিস লক্ষ্য করো, এই ক্ষেত্রে ব্যাপারটা কি বলো তো, এক্ষেত্রে মানে কেটে যায়, বিভিন্ন কোনো প্রাণীর শরীরের কোনো অংশ দিয়ে কেটে যায় বা সেখান থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, সেখান থেকে আর একটা নতুন উদ্ভিদ মানে নতুন জন্ম হয় আর কি, নতুন প্রাণী তৈরি হয়, ঠিক আছে। এটা কার ক্ষেত্রে ঘটে, প্রথম কথা হচ্ছে প্ল্যানেরিয়ার ক্ষেত্রে ঘটে। দেখো এই একটা জীব প্ল্যানেরিয়া, এ কী করলো না, এই একটা খণ্ড হয়ে গেল, এই একটা খণ্ড হয়ে গেল, এই একটা খণ্ড হয়ে গেল, তিনটে আলাদা আলাদা খণ্ড হয়ে গেল, হ্যাঁ স্যার হয়ে গেল, এই একটা খণ্ড, এই একটা খণ্ড, একটা খণ্ড, এই খণ্ডটা থেকে একটা নতুন জীব সৃষ্টি হলো। দেখো ধীরে 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 এই মাথাটুকু ছিল, তো ধীরে ধীরে দেখো পুরো বডিটা আস্তে 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 তৈরি হচ্ছে। এর শুধু এইটুকু ছিল,
ধীরে ধীরে দেখো এইটা তৈরি হচ্ছে, এটা তৈরি হচ্ছে, এটা দেখো শুধুমাত্র এইটুকু পার্ট ছিল, এখান থেকে দেখো আস্তে 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 পুরো বডিটা তৈরি হচ্ছে। এ দেখো পুরো বডি একটা তৈরি হয়ে গেল, এখান থেকে একটা পুরো বডি তৈরি হয়ে গেল, এখান থেকে একটা পুরো বডি তৈরি হয়ে গেল। তো যদি কোনো অংশ কেটে যায় বা ভেঙে যায় বা বিচ্ছিন্ন হয়ে যায় শরীর থেকে, কিন্তু এখানে কি হবে, নতুন প্রাণী তৈরি হবে, সেই কাটা অংশটা থেকে নতুন প্রাণী তৈরি হবে। ঠিক আছে, উদাহরণ হিসেবে মনে রাখবে প্ল্যানেরিয়া। এবার প্রশ্ন হচ্ছে যে স্যার শুধু প্ল্যানেরিয়ার ক্ষেত্রে ঘটে? না, মনে রাখবে হাইড্রার ক্ষেত্রেও ঘটে। এবার বলে স্যার হাইড্রার তো বার্ডিং প্রসেসে হয়। আরে বার্ডিং প্রসেসেও হয়, পুনরুৎপাদন প্রসেসেও হয়। এনসিইআরটিতে লেখা আছে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কি লেখা আছে বলো। যদি কোনো প্রাণীর শরীরের কোনো অংশ কেটে যায় বা ভেঙে যায় বা তা বিচ্ছিন্ন হয়ে যায়, সেই অংশ থেকে সম্পূর্ণ নতুন একটি প্রাণী তৈরি হয়, ক্ষমতাকে পুনরুৎপাদন বলে। উদাহরণ হিসেবে প্ল্যানেরিয়া মনে রাখবে। ঠিক আছে, আর হাইড্রা কথা লেখা আছে সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো পুরো এটা নিয়ে চলে এসেছি আমি। প্ল্যানেরিয়া পুনরুৎপাদন বা রিজেনারেশন। সম্পূর্ণরূপে বিভেদিত বহু জীব তাদের দেহাংশ থেকে নতুন জীব সৃষ্টিতে অক্ষম হয়। এর অর্থ হলো এই যে যদি কোনো জীবদেহ কোনোভাবে কেটে গিয়ে বা ভেঙে গিয়ে বা বহু খণ্ডে বিভক্ত হয়ে, তবে এদের মধ্যে বহু খণ্ডাংশই বৃদ্ধি পেয়ে স্বতন্ত্র জীবে পরিণত হয়। উদাহরণস্বরূপ কী লেখা আছে এখানে? হাইড্রা। আমরা শুধু প্ল্যানেরিয়া পড়ি, কিন্তু লেখা দেখো না হাইড্রা এবং প্ল্যানেরিয়া মতো সরল প্রাণীদের দেহে বহু খণ্ডাংশে বিভক্ত হতে পারে এবং প্রতিটি খণ্ডাংশ বৃদ্ধি পেয়ে একটি সম্পূর্ণ জীবে পরিণত হয়। একে পুনরুৎপাদন বলে। ঠিক আছে, বিশেষিত কোষসমূহ দ্বারা পুনরুৎপাদন ঘটে। এই কোষসমূহ দ্রুত বৃদ্ধি পায় এবং বহু সংখ্যক কোষ তৈরি হয়। এই কোষগুচ্ছের বিভিন্ন কোষগুলি পরিবর্তিত হয়ে বিভিন্ন ধরনের কোষ এবং কলায় পরিণত হয়। এই পরিবর্তন সহ একটি সংগঠিত ক্রমে ঘটে এবং একে বিকাশ বা পরিস্ফুরণ বলে। ঠিক আছে, মানে ভাবো জিনিসটা কি হচ্ছে না, একটা বিশেষ কোষসমূহ দ্বারা এই পুনরুৎপাদনটা ঘটছে, আর এই কোষসমূহ না পুরো রানিং কোষ মানে দ্রুত বৃদ্ধি পায় এবং বহু সংখ্যক কোষ তৈরি করছে এখানে। ঠিক আছে, আর এই যে কোষগুলো তৈরি হচ্ছে, এই কোষগুলো পরস্পর মিশে গিয়ে কি করছে না, বিভিন্ন কোষগুলো বিভিন্ন ধরনের কোষ এবং কলায় পরিণত হচ্ছে। আর এই পরিবর্তনটাকে কি বলছে? বিকাশ বা পরিস্ফুরণ বলছে। তবে পুনরুৎপাদন প্রজননের মতন একই রকম নয়, কারণ বেশিরভাগ জীব প্রজননের জন্য সচরাচর তার দেহ কেটে গিয়ে বা খণ্ড খণ্ড হওয়া যাওয়ার পর নির্ভর করে না। যদি তোমাদের বলে যে ধরো 4টে অপশন দিয়ে দিল, যে কোরকোদ্গম দিয়ে দিল, বিভাজন দিয়ে দিল, পুনরুৎপাদন দিয়ে দিল, আরও একটা অপশন দিয়ে দিল, আরও অনেক কিছু আছে, তোমাদের অঙ্গজ জনন দিয়ে দিল ধরো। ঠিক আছে, 4টে অপশন দিয়ে দিল। এই 4টে অপশনের মধ্যে বলল যে কোনটার ওপরে সাধারণত প্রাণীরা নির্ভর করে না, বা কোনটা সাধারণত প্রজননের মতো নয়। এই 4টে অপশনের মধ্যে কোনটা সাধারণত প্রজননের মতো নয়? মনে রাখবে পুনরুৎপাদন এটা সাধারণত প্রজননের মতো নয়, কারণ কেউ ওয়েট করবে না তার কখন খণ্ড খণ্ড হচ্ছে তার বডিটা, কারণ এটা নিজে থেকে করতে পারে না। যখন খণ্ড খণ্ড হবে তখন সেগুলো থেকে এক একটা জীব সৃষ্টি হবে। বোঝা গেল? তো এটার উপর তারা ডিপেন্ডেন্ট হতে পারে না। সেই জন্য মনে রাখবে পুনরুৎপাদন এটা প্রজননের মতন কোনো একই রকম জিনিসটা নয় কিন্তু এটা। ঠিক আছে, যাই হোক, এখানে মনে রাখবো যে রিজেনারেশন পুনরুৎপাদন কিসের ক্ষেত্রে ঘটে বললাম? আরে বলো, হাইড্রার ক্ষেত্রে এবং প্ল্যানেরিয়ার ক্ষেত্রে। ওকে, চলো নেক্সট দেখো। নেক্সট আমরা পড়বো অঙ্গজ জনন বা ভেজিটেটিভ প্রোপোগেশন। দেখো ভেজিটেটিভ প্রোপোগেশন হচ্ছে কীরকম জিনিসটা বলবো। উদ্ভিদের সমস্ত অংশ, মূল বলো, কাণ্ড বলো, পাতা বলো, এই সমস্ত অংশ থেকে না যখন নতুন চারাগাছ জন্মায় সেটাকে অঙ্গজ জনন বলবো। উদাহরণ হিসেবে বলতে পারো, উদাহরণ হিসাবেও দুটো ভাগ আছে, একটা প্রাকৃতিক আর একটা কৃত্রিম। অঙ্গজননে দুটো ভাগ, প্রাকৃতিক আর কৃত্রিম, দুটোভাবে করা যায়। প্রাকৃতিকভাবে যেমন পাথরকুচির পাতা, দেখবে পাথরকুচির পাতা যেখানেই পড়ে যায় সেখান থেকে দেখবে আরেকটা নতুন উদ্ভিদের জন্ম হয়। ঠিক আছে, তারপর দেখবে আদার মধ্যে যে চোখের মতন থাকে না, রাইজোম বলা হয়, সেগুলো থেকে দেখবে নতুন উদ্ভিদের জন্ম হয়। কিন্তু কৃত্রিমভাবে করে মানে, আরে গ্রাফটিং করে না, কলম বার করে না গাছ থেকে, তারপরে কাটিং করে, শাখা কলম করে না, এগুলো সবই কিন্তু অঙ্গজ জননের মধ্যে পড়ে, ভেজিটেটিভ প্রোপোগেশনের মধ্যে পড়ে। ঠিক আছে, এক্ষেত্রে কি হয় না, কোনো সিডসের প্রয়োজন নেই, বীজের প্রয়োজন পড়ে না। ঠিক আছে, নিউ প্ল্যান্ট তোমরা ডেভেলপ করতে পারবে বিভিন্ন জায়গা থেকে। বললাম তোমাদের কাণ্ড থেকে পারো, মূল থেকে পারো, পাতা থেকে পারো, বিভিন্ন জায়গা থেকে পারো। মনে রাখবে প্রাকৃতিক এবং কৃত্রিম দু প্রকার হয়। যদি বলে গ্রাফটিং কি কোনো অঙ্গজনন? হ্যাঁ, গ্রাফটিং অঙ্গজনন। যদি বলে যে কাটিং বা যে শাখা কলম বার করে সেটা তো অঙ্গজনন? হ্যাঁ, অঙ্গজনন। দেখবে এখানে না ব্রায়োফাইলাম কথাটা খুব শোনা যায়, পাথরকুচি, ব্রায়োফাইলাম, এটা মনে রাখবে, পাথরকুচি এটা অঙ্গজ জননেরই একটা অংশ, অঙ্গজ জনন হয়। ঠিক আছে, দেখো আমি তোমাদের ছবির মাধ্যমে জিনিসটা দেখাই আর একটু ক্লিয়ার করে দিই। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস বলে দিই, যদি বলে
রুটের মানে মূল থেকে ভেজিটেটিভ প্রোপাগেশন করে এক্সাম্পল দিতে তোমরা মনে রাখবে সুইট পটেটো, হ্যাঁ, মিষ্টি আলু মনে রাখবে, ঠিক আছে। যদি বলে কাণ্ড, স্টেম, স্টেম থেকে ভেজিটেটিভ প্রোপাগেশন মনে রাখবে আলু, পটেটো, তারপরে আদা, জিঞ্জার যেটাকে বলে আদা, তারপরে হচ্ছে আখ, সুগার কেন আখ, তারপরে হচ্ছে পেঁয়াজ, অনিয়ন, এগুলো কিন্তু স্টেম থেকে হয়। আর যদি বলে পাতা, লিফ থেকে হয়, লিফ থেকে মনে রাখবে ব্রায়োফাইলাম, ব্রায়োফাইলাম বা পাথরকুচিও বলতে পারো, ঠিক আছে। রুট থেকে ভেজিটেটিভ প্রোপাগেশন এদের হয়, স্টেম থেকে এদের হয়, আর পাতা থেকে এদের হয়, ঠিক আছে। দেখো, উদ্ভিদের মূল, কাণ্ড, পাতার মতো অঙ্গ থেকে যখন নতুন চারাগাছ জন্মায় তখন অঙ্গজনন বলে। প্রাকৃতিকভাবে হয়, কৃত্রিমভাবে হয়। পাথরকুচি পাতা, আলুর চোখ, আদার রাইবোজোম কৃত্রিমভাবে, কলম, শাখা কলম এগুলো কৃত্রিমভাবে হয়। বাকি তো তোমাদের বলে দিলাম আমি। দেখো নেক্সট ছবি দেখো, দেখো তোমাদের বলি আমি, দেখো এদিকে লক্ষ্য করো, লেয়ারিং এবং গ্রাফটিং, মন দিয়ে শুনবে। লেয়ারিং এবং গ্রাফটিং হচ্ছে কৃত্রিম অঙ্গ, আমি বললাম না প্রাকৃতিকভাবে হয় এবং কৃত্রিম, কোনো দিকে খেয়াল রাখো, আমি যেটা বলছি শুনবে। প্রাকৃতিক এবং কৃত্রিম দুরকমভাবে হয়, ঠিক আছে। তো এই যে লেয়ারিং, গ্রাফটিং, তোমাদের বলছিলাম না কলম, শাখা কলম পদ্ধতিতে অঙ্গজনন হয়, যা উদ্যানবিদ্যায় উন্নত মানের চারা তৈরির জন্য ব্যবহৃত হয়। যেমন আমি যদি লেয়ারের কথা বলি, লেয়ারিংয়ের কথা বলি, তোমরা দুটো মনে রাখো, লেয়ারিং, গ্রাফটিং, লেয়ারিং, গ্রাফটিং দুটো মনে রাখবে, ঠিক আছে। লেয়ারিং কি না, এই পদ্ধতিতে গাছের একটা জ্যান্ত ডালকে বিচ্ছিন্ন না করে, দেখো এই যে গাছটা আছে এই গাছটাকে কাটেনি, কিছু করেনি, এই ডালটা কি করেছে, মাটি চাপা দিয়ে দিয়েছে, মাটি চাপা দিয়ে, এবং অন্য উপায়ে নতুন চারা তৈরি করা। যখন ওই ডালে নতুন শিকড় গজায়, যখন এইটা এটা 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 হচ্ছে, এবং ওই ডালটার মধ্যে যখন নতুন শিকড় গজাচ্ছে তখন এটা আলাদা করে ভালো করে বুঝবে। এই একটা গাছ, এই গাছটার একটা ডালকে মাটি চাপা দিয়েছে, মাটি চাপা দিয়েছে, মাটি চাপা দিয়েছে, যখন এই গাছটা থেকে আস্তে আস্তে শিকড় বেরোবে তখন এটাকে আলাদা করে দেবে, আলাদা করে এই গাছটাকে অন্য জায়গায় রোপণ করবে। এই সিস্টেমটাকে বলা হয় লেয়ারিং বা দাবা কলম। লেয়ারিং মনে রাখো, দাবা কলমটা বাংলায় কেমন লাগছে, লেয়ারিং মনে রাখো, ঠিক আছে, বোঝা গেল। একদম ছবির মাধ্যমে তোমাদের আমি ক্লিয়ার করে দিয়েছি। আর একটা হচ্ছে গ্রাফটিং। দেখো গ্রাফটিংটা আমি নেক্সট স্লাইডে তোমাদের দেখাচ্ছি। দেখো দেখো এটা 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 হচ্ছে গ্রাফটিং। গ্রাফটিংয়ে কী করেছে না, এই ধরো একটা কলা গাছ আছে সাপোজ ধরো, বা কোনো গাছ আছে, এখান থেকে ধরো এই অংশটা সাপোজ ধরো পচে গেছে বা নষ্ট হয়ে গেছে, তো এখান থেকে যে পার্টটা ভালো আছে সেই পার্টটা ধরো কেটে নিল, কেটে নিয়ে কী করলো, এই গাছের সঙ্গে জুড়ে দিল, এই গাছের সঙ্গে জুড়ে দিল, জুড়ে দিয়ে এখানটা ধরো ভালো করে র্যাপিং করে দিল, এই জায়গাটা ভালো করে র্যাপিং করে দিল, ঠিক আছে। এই পদ্ধতিতে দুটি আলাদা গাছের অংশকে এমনভাবে জোড়া লাগানো হয় যাতে তারা একটি একক গাছ হিসাবে বেড়ে ওঠে। উন্নত মানের ফল ফুল পাওয়ার জন্য এটি সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি। মানে ছিল এই গাছের পার্ট, ওকে জুড়ে দিল এই গাছে, ধরো এই গাছ ধরো উন্নত মানের পার্ট, উন্নত মানের কিছু ফল দেবে, তো এর সঙ্গে জুড়ে দিল, আর এটা একটা গাছ হিসাবে কিন্তু বড় হবে, একটা গাছ সিঙ্গেল গাছ হিসাবে বড় হবে, বোঝা গেল। এটাকে বলা হয় গ্রাফটিং বা জোড় কলম, ঠিক আছে। চলো তোমাদের এনসিইআরটিতে কি লেখা আছে এটা সম্পর্কে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। যা বললাম সেটাই আছে, এক্সট্রা কিছু ব্যাপার নেই। অঙ্গজনন, ভেজিটেটিভ প্রোপাগেশন, এরকম বহু উদ্ভিদ আছে আর দেহ মূল, কাণ্ড বা পাতার মতো অংশগুলি উপযুক্ত পরিবেশে বৃদ্ধি পেয়ে নতুন উদ্ভিদ গঠন করে। বস্তুত উদ্ভিদের প্রজননের জন্য এমন সব পদ্ধতি ব্যবহার করে যা বেশিরভাগ প্রাণীর ক্ষেত্রে দেখা যায় না। অঙ্গজ জননের এই ধর্মটিকে কৃষিক্ষেত্র, আখ, গোলাপ বা আঙ্গুরের মতো বহু উদ্ভিদ জন্মানোর জন্য লেয়ারিং বা গ্রাফটিংয়ের মতো অঙ্গজ জননের পদ্ধতি ব্যবহার করা হয়। যদি বলে লেয়ারিং গ্রাফটিংয়ের মতো কার কার ক্ষেত্রে ইউজ করা হয়, মনে রাখবে উদাহরণগুলো মনে রাখো, গোলাপ, আঙ্গুর, আখ এদের ক্ষেত্রে। বারবার বলছি এই উদাহরণগুলো ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। বীজ থেকে সৃষ্টি উদ্ভিদ তুলনায় অঙ্গজ জনন প্রক্রিয়ায় উৎপন্ন উদ্ভিদগুলো তুলনামূলকভাবে আগে ফুল ও ফল ধারণ করতে পারে। তুমি একটা বীজকে পুঁতলে সেই বীজটা বড় হয়ে তোমাকে ফুল ফল দেবে, তুমি সেই জায়গায় অঙ্গজ জনন করো তোমাকে রানিং দেবে, রানিং ফুল ফল ধারণ করতে পারবে। বীজ সৃষ্টিতে অক্ষম কলা, মানে কলা বীজ সৃষ্টিতে অক্ষম, কমলা, গোলাপ, জুই এদের ক্ষেত্রে কি করা হয়, এই পদ্ধতিতেই বংশ বিস্তার করা হয়, এই অঙ্গজ জনন পদ্ধতিতে। যদি বলো অঙ্গজ জনন পদ্ধতিতে কলা বংশ বিস্তার করে, হ্যাঁ বীজ সৃষ্টিতে যারা অক্ষম আছে কলা, কমলা, গোলাপ, জুই এরা এই পদ্ধতিতে করে। অঙ্গজ জননের অপর একটি সুবিধা হলো এই যে এই প্রক্রিয়ায় সব উদ্ভিদ জিনগতভাবে অনেকটাই জনিত জীব সদৃশ হয়। মানে তুমি যদি একটা ভালো জাতের গাছের সাথে একে করতে পারো, অঙ্গজনন করতে পারো ভালো গাছের সঙ্গে, তো তোমাকে ভালোই রেজাল্ট দেবে, ভালোই ফল দেবে, ভালোই ফুল দেবে, সবই ভালো দেবে। তাই জনিত জীবের সব চারিত্রিক বৈশিষ্ট্য অপত্য জীবসমূহে পরিলক্ষিত হয়। মানে ওই যে মাদার প্ল্যান্ট থাকবে, মাদার প্ল্যান্টের মতনই জিনিসটা হবে আর কি, ঠিক আছে। মাদার প্ল্যান্ট যদি খুব ভালো কোয়ালিটি থাকে তাহলে ভালো কোয়ালিটি তুমি পাবে, আর অবশ্যই অঙ্গজনন তো ভালো কোয়ালিটির সঙ্গেই করে, সেই জন্যই তো করা, ঠিক আছে। চলো নেক্সট আরেকটা ছোট টপিক আছে, সাধারণত প্রশ্ন আসে না, তাও আমরা দেখে নেবো, যেহেতু এনসিইআরটিতে আছে টিস্যু কালচার। দেখো
দেখো নেক্সট পড়বো আমরা টিস্যু কালচার। অ্যাকচুয়ালি টিস্যু কালচার জিনিসটাকে বোঝার চেষ্টা করো। টিস্যু কালচার কিছুই নয়, যদি আমরা বিভিন্ন রকম না দেখবে সাজানোর খুব সুন্দর সুন্দর গাছপালা সাজানোর মতন, ঘর সাজানোর মতন অনেক কিছু জিনিস আছে, অনেক সুন্দর সুন্দর প্ল্যান্ট আছে। এই যে সুন্দর, যাকে বলে অর্নামেন্টাল প্ল্যান্ট, মানে বাহারি যে সমস্ত খুব সুন্দর সুন্দর দেখতে হয়, সেই জিনিসগুলো আমরা টিস্যু কালচারের মাধ্যমে তৈরি করি। ঠিক আছে, টিস্যু কালচার ব্যাপারটা হচ্ছে, টিস্যু কালচার হলো একটি আধুনিক জৈব প্রযুক্তি যেখানে উদ্ভিদের কোনো একটি বিচ্ছিন্ন অংশ, ধরো এ একটা উদ্ভিদ আছে, হ্যাঁ, এই একটা উদ্ভিদের কি হলো, কিছু কোষ বা টিস্যু কিছু অঙ্গ নিল, অঙ্গ নিয়ে আলাদা করে নিল, আলাদা নিয়ে পরে একটা জায়গার মধ্যে সেটাকে রাখা হলো। ঠিক আছে, সেই জায়গাটার মধ্যে বিভিন্ন রকম ধরো এই যে ছোটো ছোটো আমি জিনিসগুলো আমি আরেকবার বলছি, দেখো আরেকবার বলছি, এই ধরো একটা গাছ আছে, এই গাছটার কিছু টিস্যু নেওয়া হলো, টিস্যু নিয়ে পরে আলাদা করা হলো, কৃত্রিম মাধ্যমে রাখা হলো আর কি। কৃত্রিম মাধ্যমে রাখার পর কি হলো না, এটা দ্রুত বিভাজিত হয় এবং কোষগুচ্ছ কেলাস গঠন করে। এবং কি হয় না এখানে না, তারপরে ওকে বিভিন্ন রকম হরমোনের মধ্যে রাখা হয়। ঠিক আছে, হরমোনের মধ্যে মানে প্রাকৃতিক সম্পূর্ণ কৃত্রিমভাবে রাখা হয়। কৃত্রিম উপায়ে রাখার পর যখন যেটা থেকে চারাগাছ জন্ম নেয়, সেই চারাগাছটাকে রোপণ করা হয় এবং রোপণ করে কি হয় না, সেখান থেকে নানা রকম অর্নামেন্টাল প্ল্যান্ট পাওয়া যায়, আর কিছু ব্যাপার নেই। ঠিক আছে, আর এটা পুরো প্রসেসটা না কৃত্রিম প্রসেসে করা হয়। ঠিক আছে, ল্যাবরেটরিতে করা হয়, যে কৃত্রিম পুষ্টির মাধ্যমে ল্যাবরেটরিতে অসংখ্য নতুন গাছ তৈরি করা হয়। একে মাইক্রো প্রোপোগেশনও বলে, অনুবিস্তার বলে। জানার দরকার নেই মাইক্রো প্রোপোগেশন, এটা থেকে প্রশ্ন আসে না, জাস্ট আমি তোমাদের বলে রাখলাম। তো টিস্যু কালচার হচ্ছে একটা কৃত্রিম প্রসেস যেখানে একটা উদ্ভিদের কিছু টিস্যু বা কিছু কোষ নিয়ে পরে আলাদা করা হয় এবং সেটা পুরো ল্যাবরেটরিতে রেখে পরে পুরো কৃত্রিম পদ্ধতিতে নতুন চারাগাছ মানে উৎপন্ন করা হয়। এবং সেটা কিসের জন্য করা হয় বললাম, অর্নামেন্টাল প্ল্যান্টের জন্য, বা যেটা পাতাবাহারি বা ঘর সাজানোর কাজে যে সমস্তগুলো ইউজ করা হয়। ঠিক আছে, আমাদের এনসিইআরটি দিকে লেখা আছে, তোমাদের একবার দেখিয়ে দিই সেটা। দেখো, কলা পালন, এটাকে বাংলায় বলে কলা পালন, ইংলিশে বলে টিস্যু কালচার। কলা পালন পদ্ধতিতে একটি উদ্ভিদের বর্ধনশীল অঙ্গের শীর্ষভাগ থেকে কিছু কলা অপসারণ করে বা কিছু কোষ পৃথক করে তাদের নিয়ে উদ্ভিদ সৃষ্টি করা হয়। এরপরে কোষগুলোকে একটা কৃত্রিম মাধ্যমে রাখা হয় যেখানে এটা দ্রুত বিভাজিত হয়ে একটি ছোট কোষগুচ্ছ বা কেলাস গঠন করে। কেলাসটিকে অতঃপর বৃদ্ধি বা বিভোধীকরণের জন্য হরমোন সমন্বিত অন্য একটি মাধ্যমে স্থানান্তর করা হয়। এরপর চারাগাছগুলিতে মাটিতে রোপণ করা হয় যাতে তারা এর বৃদ্ধি পেয়ে পরিণত উদ্ভিদের রূপ নিতে পারে। কলা পালন পদ্ধতি ব্যবহার করে রোগমুক্ত পরিবেশে একটি জনিত উদ্ভিদ থেকে বহু উদ্ভিদ সৃষ্টি করা যেতে পারে। আর এই কৌশলটি সচরাচর বাহারি উদ্ভিদ, যেগুলো বাহারি সুন্দর সুন্দর দেখতে হয়, বাহারি উদ্ভিদ সৃষ্টির জন্য ব্যবহৃত হয় এবং এটা সম্পূর্ণ একটা কৃত্রিম প্রসেস। ক্লিয়ার? চলো, তোমাদের এখানে কি হলো না, অযৌন জনন যে পার্টটা ছিল, অযৌন জননটা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেল। নেক্সট আমরা ক্লাসে কি পড়বো না, যৌন জনন। ঠিক আছে, আর তোমাদের জানিয়ে রাখি, যদি আমাদের কেউ কমপ্লিট ব্যাচে আসতে চাও, আমাদের কমপ্লিট ব্যাচ চলছে পুরো এনসিইআরটি বেস করে, নতুন এনসিইআরটি সিলেবাস বেস করে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট কমপ্লিট করা হবে। এখানে সম্পূর্ণ থিওরি ক্লাস এখানে কমপ্লিট করা হবে এবং তার সঙ্গে কি করা হবে না, আরআরবি গ্রুপ ডি 2025-26 যে 101টা শিফট হয়েছে সায়েন্সের, পুরো সম্পূর্ণ বাংলায় টোটাল ফুল অ্যানালাইসিস করা হচ্ছে। ঠিক আছে, এবং তার সঙ্গে চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট পেয়ে যাবে এবং তার ফুল অ্যানালাইসিস পেয়ে যাবে এবং যা পড়াবো তার সম্পূর্ণ পিডিএফ পেয়ে যাবে, পুরো প্রিন্টেবল পিডিএফ। অনলি প্রাইস আছে 399। তো তোমরা যারা সিরিয়াস স্টুডেন্ট আছো, যারা মনে করছো আরেকটু আমরা খুব ভালো করে প্রিপারেশন নিতে চাই, তারা এই ব্যাচে যোগ দিতে পারো। ঠিক আছে, এছাড়া যদি কেউ কমপ্লিট ব্যাচ নিতে চাও, আর 300 টাকা এক্সট্রা দিয়ে তোমরা 699 টাকা দিয়ে কমপ্লিট ব্যাচ নিতে পারো। আর আমাদের 2016 থেকে 2022-এর সমস্ত বইয়ের পিডিএফ রেডি আছে। এই বইটা এখনও পর্যন্ত অ্যাভেলেবেল আছে, এই বইগুলো কিন্তু অ্যাভেলেবেল নেই, পিডিএফ অ্যাভেলেবেল আছে। এই বইটার কিছু পড়ে আছে, যারা চাইছো তাড়াতাড়ি নিয়ে নেওয়ার চেষ্টা করো। আর এই 3টে বইয়ে প্রায় 10,500 প্লাস প্রিভিয়াস ইয়ার সায়েন্সের প্রশ্ন আছে। আর যদি পিডিএফ নিতে চাও, অনলি 500 টাকায় এই 3টে বইয়ের পিডিএফ পেয়ে যাবে তোমরা। এছাড়া 2026 বা 2016-22 থেকে ম্যাথামেটিক্সের আমাদের সম্পূর্ণ পিডিএফ রেডি আছে। ঠিক আছে, এগুলোর বই অ্যাভেলেবেল নেই, বই টোটাল কমপ্লিট শেষ হয়ে গেছে, আর বই আসবে না। নেওয়ার জন্য সিম্পল তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, তোমাদেরকে কিউআর কোড দেওয়া হবে, কিউআর কোডে পেমেন্ট করবে। যদি কেউ কোর্স নাও, কী কোর্স নেবে বলবে, পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, সেই কোর্সে অ্যাড করে দেওয়া হবে। আর যদি কেউ পিডিএফ নাও, পিডিএফ তোমাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেওয়া হবে স্ক্রিনশট দেওয়ার পর। বা কোনো বই নাও, সেক্ষেত্রে এখান থেকে কন্ট্যাক্ট করে নেওয়া হবে। জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই তোমাদের হবে, বা কোনো কোয়ারি থাকলে কলও করতে পারো। বা আমাদের এক্সাম গ্রাভিটি অ্যাপ্লিকেশন ইনস্টল করে ওখান থেকে ডাইরেক্ট তোমরা পেড কোর্স থেকে পেড কোর্স নিতে পারো, কোর্স নিতে পারো, বা স্টাডি মেটেরিয়াল থেকে পিডিএফ বা বুক সেকশন থেকে বুক, যে কোনো কিছু নিতে পারো আমাদের ইনস্টল করে। ঠিক আছে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আর অথবা বললাম এই নাম্বারে তোমরা সিম্পল যোগাযোগ করো বা হোয়াটসঅ্যাপ করো। ওকে, ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাও, কারণ তোমাদের জন্য এত পরিশ্রম, তোমাদের জন্য এত মেহনত করা। আর আমি যা পড়াচ্ছি বারবার বলছি, সেটা রিভিশন করতে থাকো, এদিক ওদিক কোনো ভটকাবার দরকার নেই। যারা এই ক্লাসগুলো এই মুহূর্তে দেখছো, কোনো দিকে যাওয়ার দরকার নেই, সমস্ত কিছু কমপ্লিট করানো হবে, তোমরা শুধু রিভিশন করতে থাকো। যদি ভালো লাগে একটাই রিকোয়েস্ট, শেয়ার করো। আরে স্টুডেন্ট যত বেশি দেখবে, যত তোমরা আসবে, যত সাপোর্ট করবে, ততই না আমি মানে গ্রো করতে পারবো, ততই আমি তোমাদের পাশে থাকতে পারবো, তোমাদেরকে হেল্প করতে পারবো আমি, তাই না? তো
বাকি তোমাদের ইচ্ছা, যদি ভালো লাগে কমেন্ট করবে। নেক্সট ক্লাসে আমরা কি স্টার্ট করব না যৌন জনন সম্পর্কে পড়বো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।